Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. So আজকে আমরা med search এর একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, that is blood. So firstly পড়ছি what is blood? It is the liquid body fluid that deliver essential nutrients and oxygen to the end organs or the cells and transport metabolic waste products and carbon dioxide away from those same cells. It is a liquid connective tissue. It looks like as red color due to presence of hemoglobin. Normal volume of blood in male is 5 to 6 liter and in female it is 4.5 to 5.5 liter. The normal pH of blood is 7.35 to 7.45. Very important. All blood cells, RBC, WBC, platelets are formed in bone marrow in adults, especially in long bones. ঠিক আছে, যেগুলো ব্লাড সেলসগুলো আমরা জানি এগুলো ফর্ম হয় কোথায়? বোন ম্যারোতে। ঠিক আছে, যেটা হচ্ছে স্পেশালি লং বোনসে থাকে বোন ম্যারো। সাইট অফ হেমাটোপয়েসিস কোথায়? ফিটাসের ক্ষেত্রে 0 to 2 মান্থসে হচ্ছে ইয়ক স্যাকে হেমাটোপয়েসিস হয়, 2 থেকে 7 মান্থসে হচ্ছে লিভার অ্যান্ড স্প্লিন, অ্যান্ড 5 to 9 মান্থসে হচ্ছে বোন ম্যারো। আর অ্যাডাল্টসে আমরা জানি বোন ম্যারো, দ্যাট ইজ রিব, ভার্টিব্রা, স্টার্নাম, স্যাক্রাম, পেলভিস, প্রক্সিমাল এন্ড অফ ফিমার, মানে যেগুলো এই লং বোন সেখানেই হবে। এরপর হচ্ছে হেমোগ্লোবিন। হেমোগ্লোবিন ইজ দ্য আয়রন কন্টেনিং অক্সিজেন ট্রান্সপোর্ট মেটালোপ্রোটিন অ্যান্ড ইন দ্য রেড ব্লাড সেলস। Normal hemoglobin consists of globin and heme. So heme is the iron converted into bilirubin which is excreted by liver as a part of the bile. আর globin কি? এটা হচ্ছে একটা protein which is found from 4 polypeptide chains, 2 alpha and 2 non-alpha globin chains. ঠিক আছে, এটা হচ্ছে 4 পলিপেপটাইড চেন থেকে হচ্ছে একটা প্রোটিন তৈরি হচ্ছে, সেটাকে আমরা গ্লোবিন বলি। দুটো আলফা আর দুটো নন আলফা গ্লোবিন চেনস। One hemoglobin molecule binds 4 oxygen molecules in oxyhemoglobin process and 4 carbon dioxide molecules in deoxyhemoglobin process. Normal level of hemoglobin very important. In male হচ্ছে 13 to 18 gram per dl, in female হচ্ছে 12 to 16 gram per dl. তারপর হচ্ছে টাইপ অফ হেমোগ্লোবিন কি? HbA or HbA1. The major hemoglobin in humans, it is composed of 2 alpha and 2 beta chains. তাহলে ওটার মধ্যে দুটো আলফা আর দুটো বিটা চেঞ্জ থাকে। Hemoglobin A2, the minor adult hemoglobin, first appears about 12 weeks after birth, composed of 2 alpha and 2 delta chains. ঠিক আছে, হেমোগ্লোবিন A2 তে হচ্ছে দুটো আলফা দুটো ডেল্টা চেন থাকে। হেমোগ্লোবিন F, যেটা হচ্ছে ফিটাল হেমোগ্লোবিন, the normal fetal hemoglobin composed of 2 alpha and 2 gamma chains. Hemoglobin যেটা fetal hemoglobin has greater affinity for O2 than HbA. ঠিক আছে, O2 ইয়েতে বেশি অ্যাফিনিটি আছে। সো এনসিওর O2 ট্রান্সফার ফর ম্যাটার্নাল সার্কুলেশন টু ফিটাস RBC থ্রু প্ল্যাসেন্টা। যেহেতু O2-র জন্য গ্রেটার অ্যাফিনিটি আছে, তার জন্য O2 ট্রান্সফারটা ফিটাসে ভালোভাবে হয় প্ল্যাসেন্টা থেকে। HbA1c, এটা হচ্ছে গ্লুকোজ রেসিডিউ অ্যাটাচ টু বিটা গ্লোবিন চেঞ্জ। এটা আমরা পড়েইছি HbA1 টেস্টটা, যেটা 90 ডেজ বা 3 মান্থসের জন্য এটা হচ্ছে আমাদের মনিটর করে, ইউজ টু মনিটর ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ফর পাস্ট 90 ডেজ ইন ডায়াবেটিস পেশেন্ট। এরপর টাইপ অফ হেমোগ্লোবিন যেগুলো, এগুলো এখানে আবার ওটা লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। দেন হচ্ছে হেমোগ্লোবিনিমিয়া কি? ইট ইজ দ্য এক্সেস অফ ফ্রিলি হেমোগ্লোবিন ইন ব্লাড প্লাজমা উইচ ইজ সেপারেটেড ফ্রম RBC ডিউ টু হেমোলাইসিস সিন ইন ভেরিয়াস টাইপ অফ অ্যানিমিয়া। মানে হচ্ছে যদি অনেক বেশি ফ্রি হেমোগ্লোবিন ব্লাড প্লাজমাতে বেড়ে যায়, সেটাকে আমরা হেমোগ্লোবিনিমিয়া বলছি। অক্সি হেমোগ্লোবিন কি? মানে অক্সিজেন প্লাস হেমোগ্লোবিন, ব্রাইট রেড কালার ব্লাড। কার্বামিনো হেমোগ্লোবিন কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস হেমোগ্লোবিন। কার্বক্সি হেমোগ্লোবিন কার্বন মনোক্সাইড প্লাস হেমোগ্লোবিন। ঠিক আছে, এই টার্মগুলো মাথায় রাখবে। Hematocrit, it is the percentage volume of RBC in the blood. Normal hematocrit level vary based on age and race. In adults, normal values of hematocrit হচ্ছে for মেলের ক্ষেত্রে 41 থেকে 50% আর ফিমেলের ক্ষেত্রে 36 to 44%. A hematocrit level below the normal range, meaning the person has too few red blood cells. মানে হেমাটোক্রিট কম মানে কি? সেখানে রেড ব্লাড সেল হচ্ছে কম, মানে কতটা রেড ব্লাড সেলের ভলিউম আছে ইন দ্য ব্লাড। ঠিক আছে, এই পার্সেন্টেজটাকে আমরা হেমাটোক্রিট বলি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া
অ্যানিমিয়া দাঁড়াবে যদি হেমাটোক্রিট লেভেলটা লো থাকে। Hematocrit level above the normal range, meaning too many red blood cells, may indicate polycythemia or erythrocytosis. যদি বেশি থাকে সেটাকে আমরা পলিসাইথেমিয়া বা এরিথ্রোসাইটোসিস বলে থাকি। এরপর আসছি কম্পোজিশন অফ ব্লাড। ব্লাড কনসিস্ট অফ 55% প্লাজমা অ্যান্ড 45% ব্লাড সেলস। প্লাজমা কি? এটা লিকুইড পার্ট অফ দ্য ব্লাড, includes 92% water, protein 6 to 8% and other electrolytes, hormones and nutrients and waste products. আর সিরাম কি? It is the clear liquid substance without clotting factor that formed after coagulation. মানে যেটা আফটার কোয়াগুলেশন হচ্ছে ফর্ম করছে, যেটা একদম ক্লিয়ার লিকুইড, এখানে কিন্তু ক্লটিং ফ্যাক্টরগুলো থাকছে না, সেটাকে আমরা সিরাম বলে থাকি। ঠিক আছে, এরপর এখানে দেখতে পাচ্ছ প্লাজমা 55%, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট, দেন হচ্ছে রেড ব্লাড সেল হচ্ছে 45%। এই যে প্রোটিন, এরপর প্লাজমার মধ্যে প্রোটিন আছে, ওয়াটার আছে, আদার সলিউট আছে। ডাব্লিউবিসি প্লেটলেটসের মধ্যে প্লেটলেটস, লিউকোসাইট, দেন এরিথ্রোসাইটস সেটা আমাদের আরবিসি, যেটা হচ্ছে 45%। আর লিউকোসাইটের আমরা জানি যে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে নিউট্রোফিলস, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিল। ঠিক আছে, প্লাজমা প্রোটিন অ্যালবুমিন থাকে, যেটা মেনলি অনেক বেশি পার্সেন্টেজে থাকে, 60 to 65%, মেনটেন বডিজ কোলয়েড অসমোটিক আর অঙ্কোটিক প্রেসার। ঠিক আছে, অ্যালবুমিনটাই মেনলি হচ্ছে যেটা কোলয়েড অসমোটিক বা যেটাকে অঙ্কোটিক প্রেসার বলা হয়। প্রোটিন যে প্রেসারটা এক্সার্ট করে সেটাকে আমরা অঙ্কোটিক প্রেসার বলে থাকি। গ্লোবিউলিন যেটা হচ্ছে 36%, মেনটেন ইমিউনিটি অফ দ্য হিউম্যান বডি, ইট ইজ আ টাইপ অফ ইমিউনোগ্লোবিউলিন। Fibrinogen 4% necessary for clot formation. Blood cells, red blood cell, it is also known as erythrocyte. আমরা জানি নর্মাল ভ্যালু অফ আরবিসি কত? 4.5 থেকে 6.2 মিলিয়ন পার এমসিএল। ইন মেলস অ্যান্ড ইন ফিমেলসে একটু কম থাকে, 4.2 থেকে 5.5। ইট ইজ প্রেজেন্ট ইন ব্লাড অ্যাজ বাইকনকেভ শেপ। ঠিক আছে, শেপটা আরবিসির কেমন? না বাইকনকেভ শেপ। Formation of RBC takes place in red bone marrow of long bones such as sternum, ribs, iliac crest, femur, clavicle and skull from hemocytoblast cells. This process is known as erythropoiesis. মানে যে প্রসেসের দ্বারা হচ্ছে আরবিসি ফর্মেশন হচ্ছে, যেটা বোন ম্যারোতে হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা এরিথ্রোপয়েসিস বলে থাকি। এরিথ্রোপয়েসিস কখন হয়? টেক অ্যাবাউট 7 to 9 days টু কমপ্লিট দ্য প্রসেস। কতদিন লাগায়? 7 to 9 days। ঠিক আছে, লিভার অ্যান্ড কিডনি secrete erythropoietin hormone that stimulates to erythrocytes production by red bone marrow. ঠিক আছে, লিভার আর কিডনি হচ্ছে সিক্রিট করে এরিথ্রোপয়েটিন হরমোনটা, যেটা হচ্ছে স্টিমুলেট করে এরিথ্রোপোয়েসিসটাকে। Folic acid, vitamin B9 and vitamin B12 is the essential elements for maturation of RBC. আর ম্যাচুরেশনের জন্য ভিটামিন B9 and B12 both are essential. And for normal lifespan of RBC is 120 days. Decrease in the number of RBC is called erythrocytopenia or erythropenia. যদি কমে যায় তাহলে সেটাকে আমরা পেনিয়া বলে থাকি, আর বেশি হলে সাইটোসিস। ঠিক আছে, এরকমভাবে বলে থাকি। এরপর হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, যেটা হচ্ছে ডাব্লিউবিসি। ইট ইজ অলসো নোন অ্যাজ লিউকোসাইট। দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানিউলস থাকলে হচ্ছে গ্র্যানুলোসাইট, যদি গ্র্যানিউলস না থাকে সেটাকে আমরা অ্যাগ্রানুলোসাইট বলি। গ্র্যানুলোসাইটের মধ্যে হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে হচ্ছে মোনোসাইট অর ম্যাক্রোফেজেস অ্যান্ড লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে টি সেল, বি সেল, এগুলো। এরপর আমরা আসছি যেটা হচ্ছে নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফেজেস আর রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস। ইট মিনস বোথ সেলস প্রোটেস্ট দ্য বডি বাই ইনজেস্টিং অর ডিস্ট্রয়িং দ্য প্যাথোজেনিক হার্মফুল মাইক্রো অর্গানিজম। যে হার্মফুল মাইক্রো অর্গানিজমগুলো ওগুলোকে ডিস্ট্রয় করে, ওটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। ইওসিনোফিল সেলস আর প্রোটেক্টিং দ্য বডি বাই এনি অ্যালার্জিক সাবস্ট্যান্সের অর ইজ রেসপন্সিবল ফর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। ঠিক আছে, লিম্ফোসাইটস আর ফর্মড ইন দ্য থাইমাস গ্ল্যান্ড অ্যান্ড স্প্লিন। নর্মাল লাইফ স্প্যান অফ ডাব্লিউবিসি ইজ ফিউ ডেজ অর আওয়ার্স অর 10 to 12 days। এটার লাইফ স্প্যানটা কম। ঠিক আছে, আর আরবিসিটা 120 days। এরপর নর্মাল নিউট্রোফিল লাইফ স্প্যান ইজ 2 to 5 days আর নর্মাল ভ্যালু ইজ যেটা 1500 থেকে 1800। ভ্যালুটা মনে রাখলেই হবে, এগুলোর লাইফ স্প্যানটা অতটা ইম্পর্টেন্ট নয়, আরবিসিটা মনে রাখলেই হবে। নর্মাল ভ্যালু অফ ডাব্লিউবিসি ইজ 4000 to 11000 সেলস পার এমএমকিউ। এটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে ডাব্লিউবিসির নর্মাল ভ্যালুটা হচ্ছে 4000 থেকে 11000 সেল পার এমএম কিউব।
WBC are increased in case of bacterial infection except TB and typhoid and maybe sometimes decrease in case of viral infection. মানে যে কোনো আমরা ইনফেকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা WBCটা বেশি পেয়ে থাকি, টিবি আর টাইফয়েডটা বাদ দিয়ে, আর ভাইরাল ইনফেকশনে হচ্ছে আমরা ডিক্রিজ পেয়ে থাকি। ঠিক আছে। All types of WBC formed in bone marrow of the long bones. Decrease in the number of leukocyte or WBC is known as leukocytopenia. Penia মানেই কম। ঠিক আছে। Platelets, it is known as thrombocytes, smallest cells of the blood, 2 to 4 micrometer in diameter. ঠিক আছে, এটা হচ্ছে smallest cells of the blood. Normal value of platelet কত? 1,50,000 থেকে 4 লাখ। ঠিক আছে, মাইক্রো পার লিটার or 150 to 400 into 10 to the power 9 per liter. Function of the thrombocyte are clot formation to prevent from bleeding. Thrombocytopenia মানে low platelet count, মানে 1,50,000 থেকে কম থাকবে, usually seen in dengue fever. Surgical bleeding is a risk when platelet is less than 50,000. ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে সার্জিক্যাল কোনো প্রসিডিউর হলে ব্লিডিংটা অনেক বেশি হওয়ার চান্স থাকে যদি 50,000-এরও কম থাকে। স্পন্টেনিয়াস ব্লিডিং ইজ আ রিস্ক ওয়েন প্লেটলেট ইজ লেস দ্যান 10,000, আর ওটা হচ্ছে সার্জিক্যাল ব্লিডিং, মানে হচ্ছে কোনো সার্জারি করা হলো সেক্ষেত্রে ব্লিডিংটা আরও বেশি হওয়ার রিস্ক থাকে। কিন্তু স্পন্টেনিয়াস ব্লিডিং মানে কি হঠাৎ করেই ব্লিডিং স্টার্ট হয়ে যাবে কোথার থেকে। ঠিক আছে, তো এটা মানে প্লেটলেটটা যদি 10,000-এরও কম থাকে, 10 থেকে 20,000 কম, তাহলে আমরা স্পন্টেনিয়াস ব্লিডিং দেখতে পাবো। এই দুটো পয়েন্টও একটু মাথায় রাখবে। এবার ব্লাড কম্পোনেন্টসের সামারিগুলো দেওয়া আছে, এগুলো যেগুলো বললাম সেগুলোই আবার একটা বক্স ফর্মে দেওয়া আছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো। দেন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন প্রসেস টু অ্যারেস্ট অর স্টপ ব্লাড লস ইজ অলসো কল হেমাটোস্ট্যাসিস। ঠিক আছে, দেয়ার আর 3 phases, একটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন ফেজ, তারপরে আমরা আসছি প্লেটলেট প্লাগ ফর্মেশন স্টেজ, আর একটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ফেজ, 3টে ফেজ। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আসছি যে ভেসো কনস্ট্রিকশন ফেজ। ইট ইজ অলসো নোন অ্যাজ vascular spasm processed by smooth cells where any blood vessels damaged, then vasoconstriction occurs and platelet with adhere to endometrium, মানে এখানে vasoconstriction হয়। ঠিক আছে, দেন হচ্ছে platelet plug formation stage. Platelet adhere to damaged endothelium to form a platelet plug, primary hemostasis. This process is activated by a glycoprotein or von Willebrand factor. ঠিক আছে, তাহলে এখানে কি হয়, প্লেটলেটটা হচ্ছে অ্যাডহেয়ার হচ্ছে যে ড্যামেজ এন্ডোথেলিয়ামের সাথে, যাতে করে একটা প্লেটলেট প্লাগ ফর্ম করে। ঠিক আছে, যেটাকে প্রাইমারি হেমোস্টেসিস বলা হয়। এই প্রসেসটা কার দ্বারা অ্যাক্টিভেটেড হয় না, হচ্ছে গ্লাইকোপ্রোটিন, বা এটাকে আমরা ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরও বলে থাকি। ঠিক আছে, পরে এটা নিয়ে আবার একটা ডিজিজে পড়বো। দেন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ফেজ, এটা হচ্ছে এক্সট্রিনসিক ক্লটিং মেকানিজম প্রসেস বাই ড্যামেজ টিস্যুস। যেটা এক্সট্রিনসিক ক্লটিং মেকানিজম আছে সেটা কার দ্বারা প্রসেস হয়, ড্যামেজ টিস্যু দ্বারা। আর ইন্ট্রিনসিক ক্লটিং মেকানিজম কার দ্বারা হয়, প্রসেস বাই রিলিজ অফ কেমিক্যালস অর ক্লটিং ফ্যাক্টরস। ঠিক আছে, এই 3টে স্টেজ একটু মাথায় রাখবে। দেন হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টরস। ফ্যাক্টর 9 ইজ অলসো নোন অ্যাজ আ ক্রিসমাস ফ্যাক্টর। স্পেশাল যে নামগুলো সেগুলো মনে রাখতে হবে। ফ্যাক্টর 9টাকে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়, 5টাকে হচ্ছে লেবাইল ফ্যাক্টর, আর 7টাকে আমরা স্টেবল ফ্যাক্টর বলে থাকি। ক্রিসমাস ফ্যাক্টরটা বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টরসের আলাদা আলাদা এগুলো, যেটা ফ্যাক্টর 1টাকে ফাইব্রিনোজেন বলি, 2টাকে প্রোথ্রম্বিন, 3টাকে টিস্যু ফ্যাক্টর, 4টাকে ক্যালসিয়াম, 5টাকে প্রোঅ্যাসেলেরিন, দেন কনভার্টিন সেটা হচ্ছে 6, 7টা হচ্ছে অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর HF, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিং কম্পোনেন্ট যেটা PTC, যেটা হচ্ছে 8, দেন হচ্ছে 9টা স্টুয়ার্ট ফ্যাক্টর, দেন হচ্ছে 10টা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিং অ্যান্টিসিডেন্ট PTA, 11টা হচ্ছে হেজম্যান ফ্যাক্টর, 12টা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর FSF। ঠিক আছে, এরপর এগুলোর অত সোর্স পাথওয়ে এগুলো অত মনে রাখার দরকার নেই। ঠিক আছে, ট্রিকটা কি, মানে যদি সব ফ্যাক্টরগুলো মনে রাখতে চাও, ফ্রেশার পার্টি টু নাইট, কাম লেট সিং অ্যান্ড কল সিনিয়র্স, প্লিজ হ্যাভ ফান। ঠিক আছে, হচ্ছে এটা ট্রিক। এতগুলো নাম মনে রাখলেও হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট যেমন প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো স্টুয়ার্ট ফ্যাক্টরটা, তারপর যেটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিনটা, ক্যালসিয়ামটা। ঠিক আছে, এগুলো একটু একটু মনে রাখলেই হবে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়।
এরপর যেটা আসছে ভিটামিন কে অ্যান্ড ক্যালসিয়াম মাস্ট প্রেজেন্ট ইন দ্য ব্লাড ফর লিভার টু প্রডিউস প্রোথম্বিন। ঠিক আছে, তাহলে ভিটামিন কে আর হচ্ছে আমাদের ক্যালসিয়াম এই দুটো কিন্তু প্রেজেন্ট থাকতে হবে ইন দ্য ব্লাড ফর লিভার টু প্রডিউস প্রোথম্বিন। প্রোথম্বিন প্রডিউস করার জন্য এই দুটো কিন্তু অবশ্যই রিকোয়ার্ড। ফ্যাক্টর নাম্বার 2, 7, 9 অ্যান্ড 10 আর ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস, ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাক্টর নাম্বার কত? 2, 7, 9 আর 10, এগুলো কিন্তু ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস। এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে যে 2 + 7 = 9, নট 10। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে পারো এইভাবে। দেন end product of blood coagulation process or hematostasis is ফাইব্রিন। এন্ড প্রোডাক্টটা যেটা ব্লাড কোয়াগুলেশন প্রসেসের এন্ড প্রোডাক্ট কি, সেটা হচ্ছে ফাইব্রিন। প্লাজমিন ইজ ফর্মড বাই প্লাজমিনোজেন when endothelium formed, then fibrin is destroyed by প্লাজমিন। ঠিক আছে, প্লাজমিনটা কার দ্বারা ফর্ম হচ্ছে? প্লাজমিনোজেন থেকে। যখন এন্ডোথেলিয়ামটা ফর্ম হয় তখন ফাইব্রিনটা ডেস্ট্রয় হয়ে যায় কার দ্বারা? না হচ্ছে প্লাজমিনের দ্বারা। এরপর হচ্ছে ব্লাড গ্রুপস। ABO blood group system is discovered by Karl Landsteiner in 1901. ABO blood grouping system based on antigen and antibodies because some group has antigen and antibodies that attach on the RBCs. The associated anti-A, anti-B antibodies are usually IgM antibodies produced in the first years of life by sensitization to the environmental substances such as food, bacteria and viruses. এগুলো অত ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে, শুধু এবিওটা কীভাবে হয় সেগুলো পরে আসছি, সেটা মনে রাখলেই হবে। RH ফ্যাক্টর হচ্ছে রিসার্চ ফ্যাক্টর, প্রোটিন ফাউন্ড আউটসাইড অফ দ্য RBC cell. It was also discovered by Karl Landsteiner in 1937. According to RH factor system, person who have research factor considered as RH positive, মানে যার রিসার্চ ফ্যাক্টর থাকবে সে হচ্ছে RH পজিটিভ, আর যার থাকবে না সে হচ্ছে RH নেগেটিভ। ইউনিভার্সালি ডোনার ব্লাড গ্রুপ ইজ ও নেগেটিভ, আমরা জানি। ঠিক আছে, ইউনিভার্সালি রিসিভার কোনটা হচ্ছে? এবি পজিটিভ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। মোস্ট কমন ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, রেয়ারেস্ট ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ। ব্লাড গ্রুপ এ হ্যাজ অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডিস। এই যে কোনো একটা ব্লাড গ্রুপ যেটা আছে, ধরো ব্লাড গ্রুপ এ আছে, সেটার অ্যান্টিজেনটা এ হবে আর অ্যান্টিবডিটা তার অপোজিটটা, মানে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। যেমন ব্লাড গ্রুপ বি এ কী থাকবে? অ্যান্টিজেন বি থাকবে আর অ্যান্টিবডি এ থাকবে। ঠিক আছে, আর ব্লাড গ্রুপ এ বিতে দুটো অ্যান্টিজেন থাকবে, এ আর বিটা, আর যেহেতু অপোজিট আর কিছু নেই তাহলে ওই জন্য নো অ্যান্টিবডিস। আর ব্লাড গ্রুপ ওতে হচ্ছে কিছুই নেই, তাহলে সেটাতে অ্যান্টি আর অ্যান্টি বিটা কিন্তু সেটার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না, অনলি অ্যান্টিবডি থাকবে, যেটা হচ্ছে অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডিস অ্যান্ড নো এনি অ্যান্টিজেন্স। ঠিক আছে, এগুলো মাথায় রাখলেই হবে। এরপর আমরা আসছি, এই জিনিসটা যেটা বললাম সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যানিমিয়া অ্যান্ড ব্লাড ডিসঅর্ডার্স। এরপর আমরা ব্লাড ডিসঅর্ডার্সে আসবো। ঠিক আছে, অ্যানিমিয়া কি? ইট ইজ দ্য রিডাকশন অফ কনসেন্ট্রেশন অফ আরবিসি অর হেমোগ্লোবিন ইন দ্য সার্কুলেটিং ব্লাড। যদি আরবিসি কনসেন্ট্রেশনটা কমে যায়, বা আমরা বলতে পারি হেমোগ্লোবিনটা কমে যায়, তাহলে সেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া বাই ইটিওলজি: ডিক্রিজ সেল প্রোডাকশন, যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি হলে, যেটাকে আমরা পার্নিসিয়াস অ্যানিমিয়া বলি, হরমোনাল ডেফিসিয়েন্সি ডিউ টু রেনাল ডিজিজ, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া কি? শর্ট লাইফ স্প্যান অফ আরবিসি। অ্যাকিউট পোস্ট হেমোরাজিক অ্যানিমিয়া কি? মানে লস অফ আরবিসি হচ্ছে। পোস্ট হেমারেজিক মানে কি? অনেক হেমারেজ হয়ে গেছে, ব্লাড লস হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারপর অ্যানিমিয়া দাঁড়াচ্ছে, সেটাকে আমরা অ্যাকিউট পোস্ট হেমারেজিক অ্যানিমিয়া বলি। ডিলিউশনাল অ্যানিমিয়া কি? ভলিউম ইজ হাই বাট দ্য সেল মাস রিমেন্স সেম ডিউরিং প্রেগনেন্সি। সেটা ডিলিউশনাল নয়, ওটা ওই ডাইলিউশন যেটা, সেইটা আর কি। ঠিক আছে, মানে যেটা আমরা প্রেগনেন্সিতে পড়েছিলাম, প্রেগনেন্সি স্টেট অফ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, কারণ কি ভলিউমটা অনেকটা বেড়ে যায় বাট সেল মাসটা সেম থাকে। ঠিক আছে, ওই জন্য আমরা ওটাকেও অ্যানিমিয়া বলে থাকি। বাই মরফোলজি: মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইক্রোসাইটিক আর হাইপোক্রোমিক। ঠিক আছে, মানে সেলগুলো ছোট ছোট হবে, হাইপোক্রোমিক। যদি ওটাকে স্টেন করা হয় সেটার ক্ষেত্রে আমরা হাইপোক্রোমিক পাবো। নর্মোসাইটিক অ্যান্ড নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এটা কি হচ্ছে অ্যাকিউট পোস্ট হেমারাজিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর মাইক্রোসাইটিকে আয়রন ডেফিসিয়েন্সিটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, তাছাড়া থ্যালাসেমিয়া, সিড্রোব্লাস্টিক অ্যানিমিয়া এগুলোও হয়। ম্যাক্রোসাইটিকে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর পার্নিসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক। ঠিক আছে,
এই যে নর্মোক্রোমিক মানে সেল কালার নর্মাল, নর্মোসাইটিক মানে সেল নর্মাল সাইজ, মাইক্রো মানে কমে যাবে সাইজটা, হাইপো মানে সেলস পেলার দ্য নর্মাল, পিল হয়ে যাবে সেলটা, ঠিক আছে। তারপর হেমোলাইটিক মানে রেট অফ সেল ডিস্ট্রাকশন রেজড, আর মেগালোব্লাস্টিক মানে সেলস লার্জ অ্যান্ড ইম্যাচুর, ঠিক আছে। এরপর আমরা আসছি মেন খুব ভালো একটা টপিক, যেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অকার্স when the body fails to maintain body's need of iron requirement। যখনই বডি তার নিডটা মেনটেন করতে পারে না, তার আয়রন রিকোয়ারমেন্টের নিডটা, তখনই সেটাকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। মোস্ট কমন কজ কি? জিআই ব্লিডিং, মেনস্ট্রুয়েশন। জিআই ব্লিডিং এর জন্য অনেকটা ব্লাড লস হতে পারে, সেই ব্লাড লসের জন্য হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, বা মেনস্ট্রুয়েশন সেম রিজনে, ল্যাক অফ ডায়েটারি ইনটেক অফ আয়রন অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশন সিন্ড্রোম। নেক্সট আসছি, ইট ইজ মোস্ট কমনলি সিন ডিউরিং জেস্টেশন ডিউ টু ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন ডিউরিং প্রেগনেন্সি। আর এটা প্রেগনেন্সির ক্ষেত্রেও আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন, কারণ কি সেখানে হচ্ছে ডিমান্ডটা আয়রনের হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে, ওই জন্য। গ্রুপস অ্যাট রিস্ক ফর আইডি, এরপর কোন কোন গ্রুপ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য রিস্কে, সেটা হচ্ছে যে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, অ্যাডোলেসেন্ট অ্যান্ড women of childbearing age, people who have certain diseases and conditions such as Crohn's disease, celiac disease or kidney failure, people who don't give enough iron from the foods they eat, ঠিক আছে, যে ফুডগুলো খাচ্ছে সেখান থেকে হচ্ছে এনাফ আয়রন পাচ্ছে না। যে সিলিয়াক ডিজিজটা আমরা পরে আবার পেডিয়াট্রিকে পড়বো, সেখানে আমি ডিসকাস করে দেবো, ওটা আর কি একটা ম্যাল অ্যাবজর্পশন ডিজিজ আর কি, ঠিক আছে, ওখানে ডিসকাস করবো, এখানে আর টাইম ওয়েস্ট করছি না। পিপল হু ডোন্ট গেট এনাফ আয়রন ফ্রম দ্য ফুডস দে ইট, পিপল হু হ্যাভ ইন্টারনাল ব্লিডিং কিছু যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। ট্রিটমেন্ট কি? আয়রন সাপ্লিমেন্টস অ্যান্ড ডায়েটারি চেঞ্জেস, ইটিং ফুড রিচ ইন আয়রন অ্যান্ড ভিটামিন সি উইচ ইনক্রিজেস আয়রন অ্যাবজর্পশন। আয়রন খাওয়ার সময় ভিটামিন সিটাও ইনটেক করতে বলে, কারণ কি ভিটামিন সি হচ্ছে আয়রন অ্যাবজর্পশনটা বাড়ায়। বা সাইট্রাস ফ্রুটস কিছু আমরা পেশেন্টকে খেতে বলতে পারি। ইন মডারেট টু সিভিয়ার টাইপ অফ অ্যানিমিয়া আয়রন সাপ্লিমেন্টেশন অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন মে রিকোয়ার, ঠিক আছে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি? দেয়ার আর টু টাইপস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একটা হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে ফোলেট, আর পার্নিসিয়াস হচ্ছে ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভেরি ইম্পর্টেন্ট, আর সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি। Clinical features of pernicious anemia, beefy red tongue, lack of intrinsic factor, beefy red tongueটা হচ্ছে very important, আর হচ্ছে lack of intrinsic factor, positive Romberg test, loss of balance when eye closed, মানে যদি আমরা এরকমভাবে দাঁড়াই আর আইটা ক্লোজ করে দেওয়া হয় তাহলে সে হচ্ছে পেশেন্টটা হচ্ছে পড়ে যাবে, ঠিক আছে, ব্যালেন্সটা লস হয়ে যাবে, তাহলে সেটা আমরা বলবো পজিটিভ Romberg টেস্ট, ঠিক আছে। গ্রুপ অ্যাট রিস্ক, পিপল হু হ্যাভ কন্ডিশন দ্যাট প্রিভেন্ট দেম ফ্রম অ্যাবজর্বিং অ্যান্ড ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12, people who don't give enough folic acid and vitamin B12 in their diets. Treatment ki? Folic acid and vitamin B12 supplements and dietary changes, eating food rich in vitamin B12 such as meat, fish, eggs, dairy products and breads, cereals and other foods fortified with folic acid and vitamin B12, না তাদেরকে ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড যাতে করে বেশি বেশি পায় সেরকম টাইপের ফুড আমাদেরকে দিতে হবে, যেমন হচ্ছে মিট, ফিশ, এগ, এই জিনিসগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে ভিটামিন B12, ওই জন্য ননভেজে তো আমরা ভিটামিন B12টা পেয়ে যাই, কিন্তু ভেজিটেরিয়ান যারা তাদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন B12-এর একটা ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন B12টা দিতে বলা হয়। এরপর হচ্ছে ভিটামিন B12 কুইক ফ্যাটস, অলসো রেফার টু অ্যাজ কোবালামিন বিকজ ইট কন্টেন্স মেটাল আয়ন। সোর্সেস হচ্ছে মিট, ফিশ, এগস অ্যান্ড মিল্ক, নট ডিস্ট্রয়েড বাই কুকিং, নট সিনথেসাইজড ইন দ্য বডি, মাস্ট বি সাপ্লাইড ইন দ্য ডায়েট, ডেলি রিকোয়ারমেন্ট মতো দরকার নেই। অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট হচ্ছে লিবারেটেড ইন দ্য স্টোমাক, বাউন্ড টু দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্ড অ্যাবজর্ব থ্রু দ্য টার্মিনাল ইডিয়াম, ট্রান্সপোর্টেড বাই ট্রান্সকোবালামিন টু বি ইউটিলাইজড বাই দ্য টিস্যু। সেটা অলরেডি আমি জিআই সিস্টেমে বলেছি, যারা জিআই সিস্টেমের ক্লাসটা দেখোনি আলাদা করে একটা প্লেলিস্ট আছে, ওটা দেখে নিতে পারো, ঠিক আছে। ওটাও আমি এখান থেকেই পিপিটিটা বানিয়েছিলাম, তো ওই পুরো জিআই সিস্টেমটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এরপর হচ্ছে দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর IF ইজ আ গ্লাইকোপ্রোটিন প্রডিউসড বাই দ্য প্যারাইটাল সেলস, যেটা হচ্ছে অক্সিনটিক সেলস অফ দ্য স্টোমাক, ফাংশন আর এসেন্সিয়াল ফর হেমাটোপোয়েসিস মেকিং RBC সেল, GIT মিউকোসা ইন্টিগ্রেশন,
ডিএনএ সিনথেসিস অ্যান্ড ফর্মেশন অফ মাইলিন সিথ অফ নার্ভাস সিস্টেম। মানে এগুলো মানে ভিটামিন বি12 ফাংশনগুলো কী কী, ঠিক আছে। হেমাটোপয়েসিস করতে হেল্প করে, জিআইটি মিউকোসা ইন্টিগ্রেশন করতে হেল্প করে, ডিএনএ সিনথেসিস আর মাইলিন সিথটা ফর্মেশন করতে হেল্প করে। স্টোরেজটা কোথায়? স্টোরেজ ইন লিভার। ইট মে টেক 2 years or more before vitamin B12 deficiency develops. ফর্ম অফ ভিটামিন বি12 কী কী? মিথাইল কোবালামিন হতে পারে, অ্যাডিনোসিল কোবালামিন, হাইড্রক্সি কোবালামিন, সায়ানো কোবালামিন, ঠিক আছে। এত কিছু পড়ার দরকার নেই। এরপর আসছি যে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি। The term anemia usually refers to a condition in which blood has a lower than normal number of RBC. অলরেডি বললাম, কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়? বোন ম্যারো ইজ ড্যামেজড অ্যান্ড can't make enough RBC, WBC and platelets. মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারোটাই ড্যামেজ হয়ে যায়। ওই জন্য যেসব ব্লাড কম্পোনেন্টসগুলো বোন ম্যারো থেকে তৈরি হয়, WBC, RBC, প্লেটলেট সবগুলোই কিন্তু কমে যায়, ঠিক আছে এই ক্ষেত্রে। সো ডিউ টু দ্য বোন ম্যারো ডিপ্রাইভেশন বাই কেমিক্যাল অর ড্রাগ রেজাল্টিং ইন থ্রম্বোসাইটোপেনিয়া, যেটা হচ্ছে প্লেটলেট কমে যায়, লিউকোপেনিয়া যেটা WBC কমে যায়, আর এরিথ্রোসাইটোপেনিয়া যেটা হচ্ছে RBC কমে যায়। ক্লিনিক্যাল ফিচার কি? ফিভার, ব্লিডিং ফ্রম মিউকাস মেমব্রেন, ডিক্রিজ লেভেল অফ লিউকোসাইট, এরিথ্রোসাইট অ্যান্ড প্লেটলেটস। গ্রুপ অ্যাট রিস্ক কি? পিপল আন্ডারগোয়িং রেডিয়েশন অর কেমোথেরাপি, এক্সপোজ টু টক্সিন অর টেকিং সার্টেন মেডিসিন, ঠিক আছে। যারা কেমোথেরাপি আন্ডারগো করছে বা যাদের কোনো টক্সিনে এক্সপোজ হয়েছে, কিছু মেডিকেশন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু বোন ম্যারোটা সাপ্রেস হয়ে যেতে পারে বা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে। পিপল হু হ্যাভ ডিজিজেস অর কন্ডিশন দ্যাট ড্যামেজ দ্য বোন ম্যারো। ট্রিটমেন্ট কি? ডিপেন্ড অন দ্য কজ অফ দ্য অ্যানিমিয়া। ট্রিটমেন্ট মে ইনক্লুড ব্লাড ট্রান্সফিউশন, মেডিসিনস, ব্লাড অ্যান্ড বোন ম্যারো স্টেম সেলস ট্রান্সপ্লান্ট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস, ঠিক আছে। এরপর আমরা আসছি হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক মানে কি? এক্সেসিভ অর প্রিম্যাচিওর ডিস্ট্রাকশন অফ আরবিসি, ঠিক আছে। আগেই হচ্ছে প্রিম্যাচিওরলি আরবিসিটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্সেসিভলি। কজ ইনক্লুড সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, G6PD ডেফিসিয়েন্সি বা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, ইনফেকশন অ্যান্ড টক্সিন। ক্লিনিক্যাল ফিচার কী কী? ইনক্রিজড রেটিকুলোসাইটস, ইনক্রিজড আনকনজুগেটেড সিরাম বিলিরুবিন লেভেল, মে কজ জন্ডিস অর হাইপার বিলিরুবিনিমিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে এগুলোর ক্লিনিক্যাল ফিচার্স। এরপর হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা। It is a condition which is increase the number of blood cells of the leukocytosis, erythrocytosis and thrombocytosis. পলিসাইথেমিয়া মানে কি? যেগুলো হচ্ছে ইনক্রিজ হয়ে যায় এগুলো সব, ঠিক আছে। যেগুলো লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট সবের নাম্বারগুলো হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ক্লিনিক্যাল ফিচার কি? হিমোগ্লোবিন লেভেলটা বেশি পাবো, পার্পল রেড একটা কমপ্লেক্সন পেতে পারি। এগুলো হচ্ছে এটার ক্লিনিক্যাল ফিচার্স। আর এখানে কিছু জিনিস যেটা হচ্ছে নার্সিং কেয়ারে কি? ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স ডায়েট অ্যান্ড ডেফিশিয়েন্ট নিউট্রিয়েন্টস, অফার অফ দ্য সাপ্লিমেন্টস লাইক আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, প্রিপেয়ার ফর ব্লাড ট্রান্সফিউশন এক্সেপ্ট ফর পলিসাইথেমিয়া ভেরা। মানে এটা ওভারঅল যেটা অ্যানিমিয়ার ক্ষেত্রে নার্সিং কেয়ার আর কি। অক্সিজেন অ্যাজ পার নিডেড দিতে হবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ফর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাডমিনিস্টার ইপোইটিন ফর স্টিমুলেশন অফ আরবিসি প্রোডাকশন। ইপোইটিনটা অ্যাডমিনিস্টার করা যেতে পারে আরবিসি প্রোডাকশনটাকে যাতে স্টিমুলেট করা যায়। ইন রেড বোন ম্যারো স্প্লেনেক্টমি ইফ ইন্ডিকেটেড ফর হেমোলাইটিক অ্যানিমিয়া, লো আয়রন ডায়েট ফর পলিসাইথেমিয়া ভেরা, ঠিক আছে। এরপর এখানে কিছু আমাদের কমন ক্লিনিক্যাল ফিচার অফ অ্যানিমিয়া আছে, যেটা টায়ার্ডনেস, উইকনেস মানে ফ্যাটিক হয়, পেলনেস, প্যালার স্কিন অ্যান্ড মিউকাস মেম্বার, ফেয়ারনেস অর ডিজিনেস, ইনক্রিজড থার্স্ট, সোয়েটিং, উইক অ্যান্ড র্যাপিড পালস, র্যাপিড ব্রিদিং, শর্টনেস অফ ব্রিথ, লোয়ার লেগ ক্র্যাম্প হবে, পায়ে সবসময় একটা ব্যথা ফিল হবে, ঠিক আছে। হার্ট রিলেটেড সিমটম যেটা হচ্ছে অ্যাবনর্মাল হার্ট রিদিমস, হার্ট মারমার, এনলার্জ হার্ট ফেলিয়ার। এগুলো হচ্ছে যেগুলো কমন ক্লিনিক্যাল সিমটম আমরা অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখতে পাই। এগুলো সবাই আই থিঙ্ক জানো, দেখেছো অনেকবার ওয়ার্ডে। এরপর হচ্ছে শুড রিমেম্বার কি? দ্য কালার অফ দ্য স্কিন ইজ আনরিলায়েবল বিকজ ইট ডিপেন্ডস আপন দ্য ডিগ্রি অফ স্কিন পিগমেন্টেশন, ঠিক আছে। স্কিন পিগমেন্টেশন উপরে হচ্ছে কালারটা ডিপেন্ড করছে, ঠিক আছে। সবসময় যে পেল দেখেই আমরা বলে দেবো যে এটা অ্যানিমিয়া হয়েছে সেটা কিন্তু না। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন দ্য সাবকিউটিনিয়াস টিস্যু। বেস্ট এক্সামিনেশন ফর প্যালার হচ্ছে পামার ক্রিজেস। পামার ক্রিজেসে কোথায় আমরা প্যালারটা চেক করতে পারি, তার জন্য সেটা হচ্ছে পামার ক্রিজেস, নেল বেড অ্যান্ড মিউকাস মেমব্রেনস। এই তিনটে জায়গায় আমরা ভালোভাবে চেক করতে পারি প্যালারটা।
এরপর আমরা আসছি যেটা হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য চাইল্ড। ঠিক আছে, কী কী হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে? ফার্স্টলি হচ্ছে পিটা থ্যালাসেমিয়া মেজর। ঠিক আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ কুলি অ্যানিমিয়াম। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এই নামগুলো মাথায় রাখবে। ইট ইজ আ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়াটা কি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য রিডিউস প্রোডাকশন অফ ওয়ান অফ দ্য গ্লোবিন চেঞ্জ ইন দ্য সিনথেসিস অফ হেমোগ্লোবিন। So both parents must be carriers to produce the child with a beta thalassemia major. ঠিক আছে, যেহেতু এটা একটা রিসেসিভ ডিসঅর্ডার, ওই জন্য দুটো প্যারেন্টকেই হচ্ছে ক্যারি করতে হবে ওই জিনটা, মানে কেরিয়ার হতে হবে, তবে পরে বাচ্চাটা বিটা থ্যালাসেমিয়া মেজর হতে পারে। ঠিক আছে, there is no any treatment, supportive treatment দেওয়া হয়, and goal of the therapy is to maintain normal hemoglobin level by the administration of blood transfusion. আমরা অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট দেখি, তারা রেগুলারলি ব্লাড ট্রান্সফিউশনের জন্য কিন্তু আসে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মাইনর, যেটা অ্যাসিমটোমেটিক সাইলেন্ট কেরিয়ার কেস, মানে যদি কেউ থ্যালাসেমিয়াটা শুধু ক্যারি করছে, মানে একটা জিনে আছে, তাহলে সেটাকে আমরা থ্যালাসেমিয়া মাইনর বলবো। ঠিক আছে, থ্যালাসেমিয়া ট্রেট মানে কি? প্রডিউস মাইল্ড মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মানে তার থ্যালাসেমিয়া ট্রেটটাও আছে, মানে হচ্ছে তার অ্যানিমিয়াটা শো হচ্ছে। ট্রেট মানে কি? তার কোনো সিমটম যদি শো করছে থ্যালাসেমিয়া, তাহলে তার থ্যালাসেমিয়া ট্রেট আছে। ঠিক আছে, মানে মাইল্ড মাইক্রোসাইটিক অ্যানিমিয়াও শো করছে, দেন সেটাকে বলবো থ্যালাসেমিয়া ট্রেট। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াকে স্পিনোমেগালি অ্যান্ড মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া। আর থ্যালাসেমিয়া মেজর কখন বলবো? যখন হচ্ছে সিভিয়ার টাইপ অফ থ্যালাসেমিয়া রেজাল্ট ইন সিভিয়ার অ্যানিমিয়া, রিকোয়ার ব্লাড ট্রান্সফিউশন টু সাস্টেন লাইফ। ইট ইজ অলসো কল্ড অ্যাজ কুলি অ্যানিমিয়া। সাইন অ্যান্ড সিমটমস কি? সিভিয়ার অ্যানিমিয়া হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড ব্লাড সেলস, ফিভার অ্যান্ড হেডেক, ইম্পেয়ার্ড ফিডিং, এনোরেক্সিয়া, এনলার্জড অ্যাবডোমেন, স্প্লিনোমেগালি অ্যান্ড হেপাটোমেগালি, impaired physical growth, white set ears with a flattened nose, exercise intolerance and bronze color skin due to hemosiderosis. এরপর আমরা আসছি নার্সিং কেয়ার। ব্লাড ট্রান্সফিউশন টু মেনটেন অ্যাডিকুয়েট ব্লাড হেমোগ্লোবিন লেভেল ডিউ টু ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন মে রেজাল্ট হেমোসিডোরোসিস, মানে অনেক বারবার ব্লাড ট্রান্সফিউশন করার জন্য কি হয়? হেমোসিডোরোসিস হয়ে যেতে পারে, মানে হচ্ছে এক্সেসিভ আয়রন স্টোরেজ ইন বডি টিস্যুস, স্পেশালি স্কিন, লিভার, হার্ট অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস। ক্রোমাটোসিস হতে পারে, মানে সেলুলার ড্যামেজ হয়ে যেতে পারে ডিউ টু এক্সেসিভ আয়রন স্টোরেজ। অ্যান্টিডোট ফর আয়রন টক্সিসিটি কি? ডেফোরাক্সামাইড, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড চয়েস অফ অ্যান্টিডোট কি? চিলেশন থেরাপি, ইউনিভার্সাল অ্যান্টিডোট, মানে চিলেশন করে তো আমরা সব কিছুই বের করতে পারি, তো ওটা ওই জন্য সেকেন্ড চয়েস। ওয়েন সিভিয়ার স্প্লিনোমেগালি ইজ দেয়ার, দেন প্রিপেয়ার ফর স্প্লিনেক্টমি অ্যাজ পার অর্ডার। লো ইমিউন পিপল শুড নট বি কন্ট্যাক্টেড টু ক্লায়েন্ট টু প্রিভেন্ট ইনফেকশন। ঠিক আছে, যারা লো ইমিউন পিপল তারা হচ্ছে ক্লায়েন্টের কন্ট্যাক্টে আসা চলবে না, যাতে করে ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারে। এরপর হচ্ছে মাইনর ট্রান্সফিউশন রিয়াকশন ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, ইমিডিয়েটলি স্টপ দ্য ট্রান্সফিউশন। যদি কোনো ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন হয়, তখন ফার্স্ট অ্যাকশনটা কি হয়? স্টপ দ্য ট্রান্সফিউশন। ইফ ট্রান্সফিউশন রিয়াকশন উইল বি অকার। ডিউ টু ফ্রিকুয়েন্ট ট্রান্সফিউশন, চাইল্ড মে হ্যাভ আ চান্স অফ হেপাটাইটিস সি। পোস্ট ট্রান্সফিউশন হেপাটাইটিস, সব থেকে কমন হেপাটাইটিস যেটা ট্রান্সফিউশনের জন্য হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস সি। ঠিক আছে, এটা আমরা জিআইতেও অলরেডি ডিসকাস করেছি। ইফ ইনিশিয়ালি থেরাপি নট এফেক্টিভ, দেন অ্যাডভাইসড অ্যাবাউট পিএমটি and hematopoietic stem cell transfusion, HSCT. ঠিক আছে, এরপর আসছি ম্যানেজমেন্ট অফ দ্য স্প্লিনেক্টোমাইজড পেশেন্ট, মানে যাদের স্প্লিনেক্টমি হয়েছে সেই পেশেন্টের আমরা কি ম্যানেজ করব। টু ডিক্রিজ পোস্ট স্প্লিনেক্টমি সেপসিস, PSS, there are 3 ভ্যাকসিন দ্যাট আর রিকমেন্ডেড টু স্প্লিনেক্টোমাইজড পেশেন্ট, যেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, মেনিঙ্গোকক্কাল গ্রুপ সি ভ্যাকসিন অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই সবগুলো হচ্ছে আমরা যাদের স্প্লিনেক্টমি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো আমরা দিই, যাতে করে পোস্ট স্প্লিনেক্টমি সেপসিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই নিউমোকক্কাল ভ্যাকসিনটা মাথায় রাখবে, বাকিগুলো মাথায় রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলো, এইচআইভি যেটা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আর মেনিঙ্গোকক্কাল গ্রুপ সি ভ্যাকসিন। ঠিক আছে, এরপর হচ্ছে লাইফ লং প্রোফাইল্যাক্টিক পেনিসিলিন V500 mg টুয়াইস ডেলি ইজ রেকমেন্ডেড ইন পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট। সেক্ষেত্রে ম্যাক্রোলাইড আমরা দিতে পারি। পেশেন্ট শুড বি এডুকেটেড রিগার্ডিং দ্য রিস্ক অফ ইনফেকশন অ্যান্ড মেথডস অফ প্রোফাইল্যাক্সিস।
দ্য রিস্ক অফ যেটা সেরিব্রাল ম্যালেরিয়া ইজ ইনক্রিজড ইন দ্য ইভেন্ট অফ ইনফেকশন। ঠিক আছে, এখানে হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়ার রিস্কটা হচ্ছে বেড়ে যায়। এরপর আমরা আসছি যে হচ্ছে হেমোফিলিয়া। হেমোফিলিয়া কি? এটা হচ্ছে একটা ব্লিডিং ডিসঅর্ডার রেজাল্টিং ফ্রম ডেফিসিয়েন্সি অফ স্পেশাল ক্লটিং ফ্যাক্টরস। হেমোফিলিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়াটা আমরা বললাম অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, আর হেমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। যেহেতু এক্স লিঙ্ক তার জন্য ফিমেলস আর দ্য ক্যারিয়ার ইন দিস ডিসঅর্ডার। ঠিক আছে, দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে হেমোফিলিয়া এ আর একটা হচ্ছে হেমোফিলিয়া বি। হেমোফিলিয়া এ কেন হয়? ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 8। ইট ইজ অলসো নোন অ্যাজ ক্লাসিক হেমোফিলিয়া অ্যান্ড রয়্যাল ডিজিজ। ভেরি ইম্পর্ট্যান্ট, নামটাও কিন্তু মনে রাখতে হবে। রয়্যাল ডিজিজ বা ক্লাসিক হেমোফিলিয়া, এটাকে হেমোফিলিয়া এটাকে বলা হয়। আর কেন হয়? কারণ কি ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 8। হেমোফিলিয়া বি যেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সির জন্য হয়, আর ইট ইজ নোন অ্যাজ ক্রিসমাস ডিজিজ। অলরেডি আমরা পড়েছিলাম যে ফ্যাক্টর 9টাকে আমরা ক্রিসমাস ফ্যাক্টর বলে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস কি? অ্যাবনর্মাল ব্লিডিং ইন রেসপন্স টু ট্রমা অ্যান্ড সার্জারি। মানে যেহেতু ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি না, যদি ক্লটিং ফ্যাক্টর কী করে? ব্লাডের ক্লট করতে হেল্প করে। যেহেতু ওটা ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ব্লিডিংয়ের চান্সটা বেড়ে যাবে। ওই জন্য অ্যাবনর্মাল ব্লিডিং ইন রেসপন্স টু ট্রমা অ্যান্ড সার্জারি। এপিস্ট্যাক্সিস অর নোজ ব্লিড, জয়েন্ট ব্লিডিং, যেটা হচ্ছে ক্লাসিক্যাল সাইন, মানে জয়েন্টে হচ্ছে ব্লিডিং হবে, কজিং পেইন, সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস অ্যান্ড লিমিটেড অ্যাক্টিভিটিস। ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে নার্সিং কেয়ার কি? মনিটর ফর ব্লিডিং অ্যান্ড মেনটেন ব্লিডিং প্রিকশন, প্রিপেয়ার টু অ্যাডমিনিস্টার ক্লটিং ফ্যাক্টর অ্যাজ পার অর্ডার, DDAVP 1 D-amino 8 D-arginine vasopressin. A synthetic form of vasopressin is increased plasma factor 8 and it is used for mild hemophilia. মানে এটা হচ্ছে আমরা একটা সিনথেটিক ফর্ম, যেটা হচ্ছে আমরা মাইল্ড হেমিওফিলিয়ার ক্ষেত্রে আমরা দিতে পারি। কন্ট্রোল জয়েন্ট ব্লিডিং বাই ইমোবিলাইজেশন, এলিভেশন অ্যান্ড application of ice on the extremities. Apply pressure for at least 15 minutes for superficial bleeding. মানে জয়েন্ট ব্লিডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ওই জয়েন্টটাকে ইমোবিলাইজ করতে বলতে হবে, এলিভেট করে রাখতে হবে। ঠিক আছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আইস অন দ্য এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিসে আমরা আইস দিয়ে রাখতে পারি, যাতে করে সোয়েলিং এসবগুলো কমে। ঠিক আছে, আর যদি সুপারফিশিয়াল ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু প্রেশার দিয়ে রাখতে হবে, অ্যাটলিস্ট 15 মিনিটস হচ্ছে প্রেশার দিয়ে রাখতে হবে। মনিটর ফর ইউরিন ফর হেমাচুরিয়া অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট অ্যাবাউট ডিজিজ প্রসেস অ্যান্ড হাউ টু মিনিমাইজ অর কন্ট্রোল ব্লিডিং। যদি হেমাচুরিয়া হচ্ছে সেটার জন্য মনিটর করতে হবে, আর হচ্ছে প্যারেন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে অ্যাবাউট ডিজিজ প্রসেস অ্যান্ড হাউ টু মিনিমাইজ অর কন্ট্রোল ব্লিডিং। দেন আমরা আসছি ভন উইলব্র্যান্ড ডিজিজ, যেটা বললাম না ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, সেটারই মানে সেটার ডেফিসিয়েন্সির জন্য একটা ডিজিজ হয়। ইট ইজ আ হেরিডিটারি ব্লিডিং ডিসঅর্ডার অকার্স ইন বোথ জেন্ডার্স। ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর or a clotting factor, it is a carrier protein for factor 8. ক্লিনিক্যাল ফিচার কি? ইনক্লুড এপিস্ট্যাক্সিস, মানে এটার ক্ষেত্রেও সেম, তাহলে একটা ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি ক্লিনিক্যাল ফিচার্সগুলো সেম হবে। ঠিক আছে, গাম ব্লিডিং, তারপর হচ্ছে ইজি ব্রুশিং অ্যান্ড এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, আর নার্সিং কেয়ারটাও সেম আদার যে ব্লিডিং ডিসঅর্ডারের মতো, মানে আগে যেরকম পড়লাম সেটার মতোই হবে। নেক্সট হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। ইট ইজ অলসো নোন অ্যাজ হেমোগ্লোবিনোপ্যাথিস। এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ডিজিজ। ইট ইজ আ জেনেটিক অর অ্যান এক্সাম্পল অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়াটাও আমরা পড়লাম অটোসোমাল রিসেসিভ, সিকেল সেল অ্যানিমিয়াটাও হচ্ছে আমাদের অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। কোনটা কি ডিসঅর্ডার এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা এক্স লিঙ্কড কোনটা পড়লাম সেটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, এরপর এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারটা। এরপর হচ্ছে হেমোগ্লোবিন এ, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাডাল্ট হেমোগ্লোবিন। হেমোগ্লোবিন এফ, ইট ইজ অলসো নোন অ্যাজ ফিটাল হেমোগ্লোবিন। ইট হ্যাজ মোর অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি কম্পেয়ার টু অ্যাডাল্ট হেমোগ্লোবিন। ইন দিস ডিসঅর্ডার হেমোগ্লোবিন এ ইজ partially or completely replaced by hemoglobin S, যেটাকে HbS বলি, or amino acid valine replaced by glutamic acid in beta chain of the hemoglobin. ভেরি ইম্পর্টেন্ট, মানে ওই বিটা চেন অফ হেমোগ্লোবিনে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড যে ভ্যালিনটা থাকে সেটা কার দ্বারা রিপ্লেস হয় না, গ্লুটামিক অ্যাসিড, মানে ভ্যালিনের জায়গায় গ্লুটামিক অ্যাসিডটা চলে আসে। তারপরে এরকম আমাদের সিকেল সেল অ্যানিমিয়াটা করে। আর এখানে হেমোগ্লোবিন এটা যেটা রিপ্লেস বাই হেমোগ্লোবিন এস, মানে এটা সিকেল সেল হয়ে যায়, ওই জন্য সিকেল শেপের আমাদের আরবিসিগুলো দেখতে হয়। অ্যাকচুয়ালি তো বাইকনকেভ শেপের হয়, কিন্তু এই ক্ষেত্রে সিকেল সেল এরকম সিকেলের মতো হচ্ছে আরবিসিগুলো দেখতে হয়ে যাবে। হেমোগ্লোবিন এস ইজ সেন্সিটিভ টু চেঞ্জেস ইন দ্য অক্সিজেন লেভেল ইন দ্য আরবিসি, আর এটা কিন্তু খুব সেন্সিটিভ, যদি অক্সিজেন লেভেলের চেঞ্জ হয় এটাও কিন্তু
মানে খুব বাজেভাবে আর কি এফেক্ট হবে। ডিফেক্টিভ হেমোগ্লোবিন কজ আরবিসিস টু বিকাম সিকল সেপড when insufficient oxygen present in the body and then obstructing the normal capillary blood flow. During newborn period, high level of hemoglobin level preventing sickling, but after 1 year of life, fetal hemoglobin decreased and number of sickling episode increased. নিউবর্নের সময় তো দেয়ার ইজ হাই লেভেল অফ হেমোগ্লোবিন, নিউবর্নে হচ্ছে হেমোগ্লোবিনের লেভেলটা অনেক বেশি থাকে, ওই জন্য হচ্ছে সিকলিংটা প্রিভেন্ট করে দেয়। ঠিক আছে, যখনই অক্সিজেন কম হবে বা হচ্ছে হিমোগ্লোবিনটা কম হবে তখনই আমাদের সিকলিংটা হবে। ঠিক আছে, কিন্তু 1 ইয়ারের পরের থেকে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনটা ডিক্রিজ হয়ে যায়, ওই জন্য সিকলিং এপিসোডটা ইনক্রিজ করে। ইউজুয়ালি ফিটাল হেমোগ্লোবিন কমপ্লিটলি রিপ্লেস বাই অ্যাডাল্ট হেমোগ্লোবিন অ্যাট 6 months of age. Precipitating factor that enhances sickling episode: fever, dehydration, emotional or physical stress, or any condition that increase the need for oxygen or alter the transport of oxygen. মানে হচ্ছে অক্সিজেনের নিডটা কোনোভাবে যদি বেড়ে যায় বা হচ্ছে অক্সিজেনটা ঠিকমতো ট্রান্সপোর্ট হচ্ছে না, মানে যেখানেই অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে সেখানেই আমাদের সিকলিং এপিসোডটা হবে, মানে সেখানেই আরবিসিগুলো সিকল সেপেড হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্যাথোফিজিওলজি: ডিঅক্সিজেশন হচ্ছে পলিমারেশন অফ হেমোগ্লোবিন, সিকলিং অফ রেড সেলস, দেন হচ্ছে endothelial or damage or activation, RBC and leukocyte adhesion to endothelium, vasoconstriction হয়ে যায়, দি vascular occlusion হয়ে যায়, organ ischemia আর end organ damage। মানে কি হয়, সিকলিং হয়ে হয়ে কি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়ে যায়, তারপরে আরবিসি আর লিউকোসাইটগুলো এন্ডোথেলিয়ামের সাথে হচ্ছে অ্যাডহেশন হয়ে যায়। ঠিক আছে, তারপর কনস্ট্রিকশন হয়ে যায়, তার সাথে সাথে ওই জন্য কি হয়, ভ্যাসকুলার অক্লুশন হয়ে যায়, মানে এরকম একসাথে একদম সব যে আরবিসিগুলো এসে একদম অক্লুড করে যাবে। ঠিক আছে, সব অর্গান ইসচেমিয়া হয়ে যাবে, মানে সব মানে যেহেতু ট্রান্সপোর্ট হচ্ছে না আরবিসিগুলো সব অর্গানে, অক্সিজেন পাবে না, তাহলে ওই জন্য হচ্ছে অর্গান ইসচেমিয়া হয়ে যাবে, অ্যান্ড মোস্ট সিভিয়ার কেসে হচ্ছে এন্ড অর্গান ড্যামেজ দেখা যেতে পারে। ঠিক আছে, এরপর ডায়াগনোসিসটা কি না, সিকেল টার্বিডিটি টেস্ট, ইট ইজ স্ক্রিনিং টেস্ট অফ সিকেল সেল ডিজিজেস। হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট, ইট ইজ কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে নামটা, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট, এটা হচ্ছে কনফার্মেটিভ টেস্ট। এরপর আমরা আসছি যেটা কমপ্লিকেশন অফ সিকেল সেল ক্রাইসিস। ফার্স্টে হচ্ছে ভেসো অক্লুসিভ ক্রাইসিস, এটা হচ্ছে কজটা কি না, স্ট্যাসিস অফ ব্লাড উইথ ক্লাবিং অফ সেলস ইন দ্য মাইক্রো সার্কুলেশন ডিউ টু সিকেল সেল। ওই সিকেল সেলগুলোর জন্য হচ্ছে স্ট্যাসিস হয়ে যাবে, যেহেতু এক জায়গায় এরকম একগুচ্ছ হয়ে থেকে যায়। ঠিক আছে, ওই জন্য হচ্ছে স্ট্যাসিস হয়ে যাবে, ব্লাডটা ভালোভাবে ফ্লো করতে পারবে না। যদি ব্লাড ভেসেলে হচ্ছে একটা জায়গায় এরকম গুচ্ছ হয়ে স্ট্যাসিস হয়ে রয়ে যায়, তাহলে সেটা তো অক্লুড করে যাবে ব্লাড যে ফ্লোটাকে, তার জন্য এখানে বলেছে স্টাইসিস অফ ব্লাড উইথ ক্লাবিং অফ সেলস ইন দ্য মাইক্রো সার্কুলেশন ডিউ টু সিকেল সেলস, আর এটা মাইক্রো সার্কুলেশনে হচ্ছে। ইট ইজ আ পেইনফুল এপিসোড, নন লাইফ থ্রেটেনিং। ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস ইজ মোস্ট কমন টাইপ অফ সিকেল সেল ক্রাইসিস। সাইন অ্যান্ড সিমটম কি, সিকেল সেল অবস্ট্রাক্ট ব্লাড ফ্লো কজিং অক্লুশন, ইসচেমিয়া, নেক্রোসিস, যেটা বললাম, ফিভার, অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, পেনফুল সোয়েলিং অফ দ্য হ্যান্ডস, ফিট অ্যান্ড জয়েন্ট অর অ্যাথ্রালজিয়া, মানে জয়েন্ট পেন। দেন হচ্ছে হ্যান্ড ফুট সিন্ড্রোম, ইট ইজ অলসো নোন অ্যাজ পামার প্ল্যান্টার এরিথ্রো ডিসঅ্যাস্থেশিয়া। ঠিক আছে, ইট ইজ অলসো কমপ্লিকেশন অফ কেমোথেরাপি, এটা হচ্ছে হ্যান্ড ফুট সিন্ড্রোম। ঠিক আছে, যেটাকে পামার প্ল্যান্টার মানে হাতে আর হচ্ছে পায়ে এরিথ্রো ডিসঅ্যাস্থেশিয়া হয়ে যাবে। ইট ইজ অলসো কমপ্লিকেশন অফ কেমোথেরাপির জন্য এটা কিন্তু দেখা যেতে পারে। প্রায়োরিটি অ্যাকশন: গিভ মোর ফ্লুইড অ্যান্ড অক্সিজেন টু প্রিভেন্ট সিকলিং সেলস, যাতে করে সিকলিংটাকে প্রিভেন্ট করতে পারে, ওই জন্য মোর ফ্লুইড আর হচ্ছে অক্সিজেন পেশেন্টকে প্রোভাইড করতে হবে। এরপর আসছি যেটা সিকুইস্ট্রেশন ক্রাইসিস। লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড পুলিং ইন স্প্লিন কজিং সাডেনলি ড্রপ ইন ব্লাড প্রেশার অ্যান্ড শক রেজাল্টেড ইন মাল্টিপল স্প্লেনিক ইনফ্র্যাকশনস। মানে কি হয়,
যে লার্জ অ্যামাউন্ট অফ ব্লাডটা হচ্ছে স্প্লিনে পুল হয়ে যায়, ঠিক আছে, ওই জন্য সাডেন ড্রপ ইন ব্লাড প্রেশার হয়। যেহেতু এটা একটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে তোমরা ভাবতে পারো, যেহেতু স্প্লিনে হচ্ছে নর্মালি অর্গানগুলোতে হচ্ছে ব্লাড ভালোভাবে পৌঁছতে পারছে না ডিউ টু অক্লুশন, ঠিক আছে, ওই জন্য অর্গানগুলোর ইসচেমিয়া হয়ে যায়, ওই জন্য তারা একটা ফিডব্যাক পাঠায় কি আমাদেরকে আরও ব্লাড চাই, আরও ব্লাড চাই, ঠিক আছে, যাতে করে অক্সিজেনটা তারা পায়। এরপর হচ্ছে যেহেতু আরও ব্লাড চাইছে, ওই জন্য একটা ব্লাড পুলিং হয়ে যায়, হঠাৎ করে অনেকটা ব্লাড হচ্ছে স্প্লিনের মধ্যে চলে আসে, সেই জন্য কি হয়, ফট করে ব্লাড প্রেশারটা হচ্ছে ড্রপ হয়ে যায়, ঠিক আছে, তার জন্য শকে চলে যেতে পারে এবং রেজাল্টেড ইন মাল্টিপল স্প্লিনিং ইনফ্রাকশন হতে পারে, ঠিক আছে। ইনফ্রাকশন মানে তো তোমরা জানো যে হচ্ছে যে জায়গাটা একদম ল্যাক অফ অক্সিজেন আছে যে টিস্যুতে, ওই টিস্যুর ওইটুকু পোর্শন হচ্ছে আমাদের ইনফ্রাক্ট হয়ে যায়, মানে ওখানে একদম ল্যাক অফ অক্সিজেনের কারণে ইসচেমিয়া হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা ইনফ্রাকশন বলে থাকি। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস কি, প্রোফাউন্ড অ্যানিমিয়া, হাইপোভলিমিয়া, হাইপোটেনশন, শক। প্রায়োরিটি অ্যাকশন কি, টু গিভ মোর আইভি ফ্লুইড টু রেস্টোর ফ্লুইড ভলিউম, ঠিক আছে। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস কি, ইন সিভিয়ার অ্যানেমিক কন্ডিশন কজড বাই ডিমিনিশ প্রোডাকশন অ্যান্ড ডিক্রিজ destruction of RBC. Destruction of RBC is precipitated by viral infection or depletion of folic acid, ঠিক আছে। এটা হচ্ছে সিভিয়ার যে অ্যানিমিক কন্ডিশনটা, অ্যাপ্লাস্টিক মানে আমরা পড়েছিলাম সব কিছু কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে একদম বোন ম্যারো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তো এই সিভিয়ার কন্ডিশনে এরকম মানে প্রোডাকশনটাই কমে যায় আর ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ আরবিসিটা ডিস্ট্রাক্টও বেশি বেশি হতে থাকে। সাইন অ্যান্ড সিমটম কি, প্রোফাউন্ড অ্যানিমিয়া অ্যান্ড প্যালার, আর প্রায়োরিটি অ্যাকশন হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এরপর আমরা আসছি যেটা হচ্ছে হাইপার হেমোলাইটিক ক্রাইসিস, ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেল আর আরবিসি বেশি বেশি ডিস্ট্রাক্ট হলে এটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস অ্যান্ড রেটিকুলোসাইটোসিস, ক্লিনিক্যাল ফিচার, অ্যাকশন হচ্ছে কনজারভেটিভ, অতটা ইম্পর্টেন্ট নাম। চেস্ট acute chest syndrome, it is a pulmonary infiltrate due to obstruction and sickling cell in the microstructure of lungs, মানে লাংসের ক্ষেত্রেও সেম অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তার জন্য নিউমোনিয়া লাইক সিমটমস আমরা দেখতে পারি, সেটাকে আমরা অ্যাকিউট চেস্ট সিনড্রোম বলি। ইনক্লুড চেস্ট পেন, ফিভার, কাফ, ট্যাকিপনিয়া, উইজিং অ্যান্ড হাইপক্সিয়া, এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। প্রায়োরিটি অ্যাকশন কি, সেমিফাউলার পজিশন দিতে হবে যাতে করে রেসপিরেটরি ডিস্ট্রেস না হয়, আর অক্সিজেন অ্যান্ড আইভি ফ্লুইডস। এরপর হচ্ছে ব্রেন অ্যাটাক অর সিভিয়ার কন্ডিশনে এটা হতে পারে, ইট ইজ দ্য সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট ডিউ টু সিকেল সেল ব্লক মেজর ব্লাড ভেসেল ইন দ্য ব্রেনে যখন ব্লক করে দিচ্ছে তখন আমরা ওই সিভিএ পেতে পারি। সাইন অ্যান্ড সিমটম ডিপেন্ড অন ইনভলভ পার্ট অফ দ্য ব্রেন অ্যান্ড প্রায়োরিটি অ্যাকশন হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এরপর আমরা আসছি নার্সিং কেয়ার, প্রোভাইড অ্যাডিকুয়েট হাইড্রেশন ডিউরিং ক্রাইসিস থ্রু আইভি অর ওরালি অ্যাজ পার অর্ডার, বিকজ উইদাউট অ্যাডিকুয়েট হাইড্রেশন পেন will not be controlled. Administer oxygen and blood transfusion to increase tissue perfusion, exchange transfusion which reduce the number of circulating sickle cell, যেগুলো বললাম যে হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে বা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি যাতে করে ওই অক্সিজেনের যে ডেফিসিয়েন্সিটা সেটা কমে যায় আর সিকলিং প্রসেসটা যাতে করে প্রিভেন্ট করা যায়। ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু অ্যাভয়েড ডিহাইড্রেশন, টু প্রিভেন্ট র্যাপিড থ্রম্বাস ফর্মেশন, অ্যাভয়েড কন্ডিশন দ্যাট কজ স্ট্রেস অন দ্য বডি লাইক ইনফেকশন, অ্যাডমিনিস্টার অল মেডিকেশন অ্যাজ পার অর্ডার, প্রোভাইড এফেক্টিভ পজিশনিং ডিউরিং ক্রাইসিস, এলিভেট হেড অফ দ্য বেড, সাপোর্ট জয়েন্টস মোর কেয়ারফুলি while supporting because joints has more chance of internal bleeding. এটা কিন্তু মনে রাখতে হবে যে এফেক্টিভ পজিশনিংটা দিতে হবে, হেডটাকে হচ্ছে এলিভেট রাখতে হবে, ঠিক আছে, জয়েন্টগুলোকে সাপোর্ট করতে হবে কোনো যাতে ব্লিডিং না হয়ে যায়, কারণ কি জয়েন্টে ইন্টারনাল ব্লিডিংয়ের চান্সটা অনেক বেশি, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অলরেডি একবার পড়লাম যে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার ক্যারেক্টারাইজ বাই ডেফিসিয়েন্সি অফ সার্কুলেটিং অল ব্লাড সেল, যেটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, স্পেশালি আরবিসি ইন দ্য বোন ম্যারো। ডিফিনিটিভ ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইজ বোন ম্যারো অ্যাসপিরেশন, মানে এখানে আমাদের ডেফিনেটিভ ডায়াগনস্টিকটা আমরা কীভাবে বুঝবো, বোন ম্যারো অ্যাসপিরেট করে আমরা ভ্যালুগুলো চেক করব, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। সাইন অ্যান্ড সিমটমস কি, প্যানসাইটোপেনিয়া, ইট ইজ ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড থ্রম্বোসাইট, পেটিকে পারপুরা, ব্লিডিং, প্যালার, উইকনেস অ্যান্ড ফ্যাটি অ্যান্ড ট্যাকিকার্ডি, মানে সবগুলো ডিক্রিজ হওয়ার কারণে যে যে সিমটমগুলো আমরা পেতে পারি। পেটিকে পারপুরা এগুলো হচ্ছে কারণ কি থ্রম্বোসাইটটা ডিক্রিজ করে যাচ্ছে, থ্রম্বোসাইট ডিক্রিজ করলে হচ্ছে ক্লটিং যে
মেকানিজমটা সেগুলো হচ্ছে ডিক্রিজ করবে, ব্লাড কোয়াগুলেশন ঠিক মতো হবে না, ব্লিডিং বেশি হবে, ঠিক আছে। আর এরিথ্রোসাইট বেশি হলে এরিথ্রোসাইট ডেফিসিয়েন্সি হলে আমরা জানি অ্যানিমিয়া, উইকনেস, ফ্যাটিগ এই সবগুলো দেখা যেতে পারে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট, অ্যাডমিনিস্টার ব্লাড ট্রান্সফিউশন ইফ অর্ডার্ড অ্যান্ড মনিটর ট্রান্সফিউশন রিয়াকশন। এরপর আমরা আসছি আর হচ্ছে টু গিভ কর্টিকোস্টেরয়েড অ্যান্ড সাইক্লোস্পোরিন ইফ অর্ডার, সেক্ষেত্রে আমরা দিতে পারি। যেহেতু ডাব্লিউবিসিটাও কম হচ্ছে তাহলে ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ইট ইজ ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন দ্য ব্লাড। এটা আমরা অলরেডি পড়লাম যে হচ্ছে আয়রনের যদি ইনঅ্যাডিকুয়েট ইনটেক থাকে বা আয়রনের ডেফিসিয়েন্সি হয় বা হচ্ছে resulting in decreased supply of iron for the formation of hemoglobin in red blood cell, বা হচ্ছে হেমোগ্লোবিনটাই আমরা কম পাবো, ঠিক আছে। ইট ইজ দ্য মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া ডায়াগনোজ বাই অ্যাসেসিং সিরাম ফেরিটিন লেভেল। কনফার্মেটিভলি ডায়াগনোসিস কোনটা আমাদেরকে চেক করতে হয় না, সিরাম ফেরিটিনটা, ঠিক আছে। স্টোরেজটা যেটা হয় আয়রন স্টোরেজটা সিরাম ফেরিটিন হিসেবে হয়, ওই জন্য আমাদেরকে সিরাম ফেরিটিনটা চেক করতে হয়। ইন ইনফ্যান্ট ইউজুয়ালি হ্যাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখবে। ইন ইনফ্যান্ট ইউজুয়ালি হ্যাজ ম্যাটার্নাল আয়রন রিজার্ভ ফর 6 months, সো লেস চান্স অফ আয়রন ডেফিসিয়েন্সি। অলরেডি আমি বলছিলাম যে ম্যাটার্নাল আয়রন রিজার্ভটা যেহেতু থাকে ওই জন্য প্রথম 6 মান্থে কোনো আয়রন ডেফিসিয়েন্সির চান্স থাকে না। ইন প্রিটার্ম ইনফ্যান্ট ল্যাক অফ সাফিসিয়েন্ট রিজার্ভ, ইট উইল ইউজুয়ালি ডিপ্লিটেড বাই 2 to 3 months অফ এজ। প্রিটার্মের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মান্থের মধ্যে কিন্তু ডিপ্লিট হয়ে যায়। চাইল্ড রিসিভিং ওনলি ব্রেস্ট মিল্ক, মিল্ক বেবিস অ্যান্ড মিল্ক ইজ নট গুড সোর্স অফ আয়রন। মিল্কে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি মানে আয়রনটা অতটা থাকে না, আয়রন ডেফিসিয়েন্ট বলতে পারো। So more chance of developing iron deficiency anemia. Microcytic anemia due to iron deficiency is the most common type of anemia in children. দেন হচ্ছে সাইন অ্যান্ড সিমটমসগুলো আমরা অলরেডি পড়েছি, প্যালার উইকনেস, ট্যাকিকার্ডিয়া, ডিজিনেস, লো হেমোগ্লোবিন, হেমাটোক্রিট, বেবি মে আন্ডারওয়েট অ্যান্ড শো মোটর ডেভেলপমেন্ট। নার্সিং কেয়ার ইনক্রিজ ওরাল ইনটেক অফ আয়রন অ্যান্ড আয়রন ফর্টিফাইড ফর্মুলা অ্যাট দ্য এজ অফ 4 months অফ বেবি। আর হচ্ছে প্যারেন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে যাতে আয়রন রিচ ফুড দেয় আফটার 6 months such as green leaf vegetable. Expected side effect of iron supplementation, constipation, black stool, nausea, vomiting, অনেক সময় ব্ল্যাক স্টেনিংও হয়ে যায়, ঠিক আছে, টিথে। ওই জন্য আয়রন যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বলা হয় যে স্ট্রতে করে খেতে, ঠিক আছে। আর হচ্ছে বাকি ব্ল্যাক স্টুল দেখা যেতে পারে, এটা নর্মালি অ্যাজ আ সাইড এফেক্ট আমরা দেখতে পারি, তো এটার জন্য ভয়ের কোনো কারণ নেই, মাদারকে আগের থেকে বুঝিয়ে দিতে হবে। এই যে যেটা বলছি আমি, ইফ ইউ আর অ্যাডমিনিস্টারিং আয়রন সাপ্লিমেন্টস বাই ওরালি দেন ইউজ স্ট্র ফর লিকুইড আয়রন প্রিপারেশন, ইট প্রিভেন্টস স্টেনিং অফ টিথ, ঠিক আছে। Administer iron supplementation as per order. If severe anemia is there, then administer iron injection through IM using Z-track technique. Very important. or IV as per order. যদি IM এ দেওয়া হয় আমরা কিন্তু অলওয়েজ আয়রনটা Z-track টেকনিকে দিয়ে থাকি। Z-track টেকনিকটা কি, মানে এইভাবে আমরা হচ্ছে পুল করব, তারপর হচ্ছে ইঞ্জেকশনটা দেবো, দিয়ে হচ্ছে আমরা ওটাকে ছেড়ে দেবো, তারপর হচ্ছে ইঞ্জেকশন নিডলটা হচ্ছে উইথড্র করবো, তাহলে কি হবে, এরকম একটা জেড ফর্মেশন হবে। এটা হলে কি হবে যে বাইরের দিকে বেরোনো মানে টিস্যু অ্যাবজর্পশনটা ভালো হয় মেডিসিনটার, আর ওটা বেরিয়ে যায় না বাইরের দিকে, তো মানে ওটা টিস্যুর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা অনেক কমে যায়, ঠিক আছে, জেড ট্র্যাকে যদি দিই, ঠিক আছে। ওই জন্য হচ্ছে আয়রনটা অলওয়েজ আমরা আইএমএ জেড ট্র্যাক মেথডে দিই। Give orally ferrous sulfate tablet. It is most absorbable form of iron. It is given empty stomach. If nausea vomiting is there, then give with meals. ঠিক আছে, যদি নজিয়া ভমিটিং থাকে সেক্ষেত্রে আমরা সাথে করে কোনো একটা মিলের সাথে দিই। উইথ আয়রন সাপ্লিমেন্টস মাল্টিভিটামিনস অর ফ্রুট জুসেস অলসো শুড বি অফার্ড বিকজ ভিটামিন সি ইনক্রিজ অ্যাবজর্পশন অফ আয়রন। আগেই বলেছি, ডু নট গিভ কনকারেন্টলি মিল্ক অর অ্যান্টাসিড উইথ আয়রন সাপ্লিমেন্টস বিকজ দিস আইটেম ডিক্রিজ অ্যাবজর্পশন অফ আয়রন। ভিটামিন সি তো ইনক্রিজ করে, আর কে ডিক্রিজ করে যদি আমরা তার সাথে মিল্ক দিয়ে দিই, অ্যান্টাসিড দিয়ে দিই, এটা কিন্তু কখনোই দেবো না, ঠিক আছে। যদি আয়রন চলছে পেশেন্টের কখনোই তাকে মিল্ক বা অ্যান্টাসিড দেবো না আয়রন সাপ্লিমেন্টেশনের সাথে সাথে, এ কারণ কি ওটা আয়রন অ্যাবজর্পশনটাকে অনেক কমিয়ে দেয়। এরপর আমরা আসছি একটা ইম্পর্টেন্ট টপিকে, যেটা হচ্ছে পয়জনিং, ঠিক আছে। এটা নিয়ে নরসেটে অনেক কোয়েশ্চেন আসে, আশা করি WBHRBতেও 1-2 কোয়েশ্চেন হয়তো দেখা যেতে পারে।
ঠিক আছে। ইনজেকশন অফ এনি হার্মফুল সাবস্টেন্সেস অর এনি নর্মাল সাবস্টেন্স ইন এক্সেস অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ পয়জনিং। দ্য মোস্ট কমন পয়জন হচ্ছে কেরোসিন পয়জনিং। কোনটা মোস্ট কমন পয়জনিং? সেটা হচ্ছে কেরোসিন পয়জনিং। আর সেকেন্ড মোস্ট কমন কি, যেটা হচ্ছে ইনসেকটিসাইড পয়জনিং। অল অফ দ্য পয়জনিং কেসেস ইজ কনসিডার্ড অ্যাজ মেডিকো লিগাল কেসেস। ঠিক আছে। ইফ দ্য ভিকটিম ইজ লেস দ্যান 11 year, it is treated as accidental poisoning. If more than 11 years, then it is treated as suicidal attempt. The skull and crossbone symbol, এটা মানে কি, যে consisting on a human skull and two bones crossed together behind the skull is used as a symbol and warning sign of poisonous substance. মানে কোনো একটা যদি পয়জনাস সাবস্টেন্স থাকে, সেটা আমরা বটলে এই পিকচারটা দেখতে পারি, এই সিম্বলটা। এটা হচ্ছে যেটা আমাদের পয়জন সিম্বল বা স্কাল অ্যান্ড ক্রসবোন সিম্বল বলা হয়। জেনারেল প্রিন্সিপাল কি, রিসাসিটেশন করতে হবে, র্যাপিডলি অ্যাসেস দ্য এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। ফার্স্টেই হচ্ছে আমরা প্রায়োরিটি কি, এয়ারওয়ে অ্যাসেসমেন্ট। ঠিক আছে। তারপর আমরা মেনটেন দ্য এয়ারওয়ে ইফ নেসেসারি, অ্যাডমিনিস্টার অক্সিজেন, অবটেন ইন্ট্রাভেনাস এক্সেস, গিভ দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইড ইফ দ্য পেশেন্ট ইজ হাইপোটেনসিভ। ঠিক আছে। অক্সিজেন শুড বি অ্যাভয়েডেড আনলেস অ্যাবসোলিউটলি নেসেসারি পেশেন্ট উইথ প্যারাকুয়ার্ড পয়জনিং অ্যাজ ইট মে ইনক্রিজ টক্সিসিটি। ঠিক আছে। মানে অক্সিজেনটা অ্যাভয়েড করতে হবে যতক্ষণ না অ্যাবসোলিউটলি নেসেসারি হয়। ঠিক আছে। তারপরে আমাদেরকে অক্সিজেন দিতে হবে যদি অ্যাবসোলিউটলি নেসেসারি হয়। দেন হচ্ছে গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন বা গ্যাস্ট্রিক লাভাজ করা হয়। এটা হচ্ছে বেস্ট মেথড অফ প্রিভেন্টিং অ্যাবজর্পশন অফ ইনজেস্টেড পয়জন ইজ দ্য ইউজ অফ অ্যাক্টিভেটেড চারকোল। মানে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে হচ্ছে আমরা গ্যাস্ট্রিক লাভাজ করি, যাতে করে ওই পুরো যেটা ইনজেস্ট করছে সেটা হচ্ছে বের করিয়ে আনতে পারি আমরা স্টোমাক থেকে। এরপর আসছে গিভ অ্যাক্টিভেটেড চারকোল 1 gram per kg to a maximum of 50 gram orally or via nasogastric tube. Patients who are unable to protect their airway, that is excessive drowsiness, should be intubated before insertion of a nasogastric tube. যাদের একদমই মানে এয়ারওয়ে প্রোটেক্টেড নেই, এক্সেসিভ ড্রাউজিনেস হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনটিউবেশনটা আগে করতে হবে, তারপর আমরা নাসোগ্যাস্ট্রিক টিউব দেবো, তারপরে আমরা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল অ্যাডমিনিস্টার করবো। ইন চিলড্রেন গিভ অ্যাক্টিভেটেড চারকোল 15 to 30 grams if after 12 years of under 12 years and 50 to 60 grams if over 12 years of age. Note, IPAC syrup has no role in the treatment of poisoning. IPAC সিরাপের কিন্তু কোনো রোল নেই পয়জনিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে। Gastric lavage should be performed only in exceptional circumstances such as recent ingestion of large doses of paracetamol. মানে গ্যাস্ট্রিক লাভাজটা কখন করা হয়, যদি ইমিডিয়েটলি পেশেন্ট হচ্ছে হসপিটালে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে করা হয়। অনেকক্ষণ পরে যদি আনা হয়, সেটা তো অলরেডি স্টোমাকে ডাইজেস্ট হয়ে যাবে না, সেটা আমাদেরকে লাভাজ করে কি আর হবে, তো সেক্ষেত্রে কিন্তু লাভাজটা ইউজফুল নয়। আর গ্যাস্ট্রিক লাভাজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ, ইন ইনজেকশন অফ হাইড্রোকার্বনস, কেরোসিন, পেট্রোলিয়াম, কস্টিক্স অ্যান্ড কোরোসিভস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে যে কোনো কোরোসিভ, মানে যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক মিউকোসাকে হচ্ছে একদম গলিয়ে দিতে পারে বা ড্যামেজ করে দিতে পারে, সেই তো কোরোসিভ কিন্তু আমরা কখনোই গ্যাস্ট্রিক লাভাজ করব না। তো গ্যাস্ট্রিক লাভাজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ইনজেকশন অফ হাইড্রোকার্বন, যেমন হচ্ছে কেরোসিন বা পেট্রোলিয়াম ইনজেকশন, কস্টিক্স অর কোরোসিভ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক লাভাজটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, মনে রাখবে এই পয়েন্ট। অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাক্টিভেটেড চারকোল ইজ দ্য ইজিয়েস্ট, সেফেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ মেথড অফ ডিকন্টামিনেশন অফ দ্য গাট ইন অলমোস্ট অল সিচুয়েশন। ঠিক আছে। আর অ্যাক্টিভেটেড চারকোলটা হচ্ছে সব সিচুয়েশনে কিন্তু একটা এফেক্টিভ মেথড। এরপর হচ্ছে প্যারাকুয়ার্ড পয়জনিং, ফুলার্স আর্থ, ব্লিচিং ক্লে ইফ অ্যাভেলেবল শুড বি সাবস্টিটিউটেড ফর অ্যাক্টিভেটেড চারকোল। আর প্যারাকুয়ার্ড পয়জনিংয়ের ক্ষেত্রে হচ্ছে ফুলার্স আর্থ, যেটাকে ব্লিচিং ক্লে বলে থাকি, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোলের পরিবর্তে আমরা ইউজ করতে পারি। প্যারাকুয়ার্ডটা হচ্ছে একটা টাইপ অফ হার্বিসাইড। ঠিক আছে, আমরা ওই চাষের ক্ষেত্রে ইউজ করা হয় হার্বিসাইড হিসেবে। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ডাজ নট এফেক্টিভলি অ্যাবজর্ব হাইড্রোকার্বনস, অ্যান্টিকোলিনাস্টেজ, হেভি মেটালস or acid, but is unlikely to cause harm in this situation, may still be given, especially if there is doubt about exactly what patient, অত দরকার নেই। সাপোর্টিভ কেয়ার হচ্ছে কন্টিনিউড অবজারভেশন অ্যান্ড দ্য প্রভিশন অফ অক্সিজেন, ইন্টারভেনাস ফ্লুইড অ্যান্ড এয়ারওয়ে সাপোর্ট অ্যাজ রিকোয়ার্ড। নলেজ অফ দ্য ফার্মাকোলজিক এফেক্টস অফ দ্য সাবস্টেন্স ইনজেস্টেড অ্যালাউস অ্যান্টিসিপেশন অফ পসিবল প্রবলেমস। স্পেসিফিক অ্যান্টিডোটস কি, অ্যাডমিনিস্টার অ্যান্টিডোট, স্পেসিফিক অ্যান্টিডোট আমরা অ্যাডমিনিস্টার করতে পারি। এরপর হচ্ছে পিসিএম পয়জনিং বা হচ্ছে অ্যাসিটামিনোফেন পয়জনিং।
প্যারাসিটামল, ঠিক আছে, এক্সেসিভ ইনজেকশন অফ প্যারাসিটামল অর অ্যাসিটামিনোফেন। থেরাপিউটিক ডোজ অফ পিসিএমটা লেস দ্যান 50 কেজির ক্ষেত্রে আমরা 15 mg পার কেজি দিই, মোর দ্যান 50 কেজি যদি হয় 650 mg পার 4 আওয়ার্স। আর টক্সিক ডোজ অফ পিসিএম হচ্ছে যদি গ্রেটার দ্যান 150 mg পার কেজি পার ডে হয়, সেটা হচ্ছে টক্সিক ডোজ। আর সাইন অ্যান্ড সিমটম কি? নজিয়া, ভমিটিং, ডায়াফোরেসিস অ্যান্ড ম্যালেজ অকার্স। দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট বিকাম ইমপ্রুভ উইথ 48 to 72 hours if the hepatic involvement does not occur. If hepatic involvement occur, right upper quadrant pain, jaundice, increased SPOT, SGPT এগুলো and প্রথমবার টাইম এগুলো হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। নার্সিং কেয়ার কি? ইন্ডিউস ভমিটিং if victim is conscious, gastric lavage can be performed. Goal of therapy to decrease the absorption of the poison. First priority, activated charcoal can be used because it is known as universal antidote because it decreases absorption of all the chemicals. To give concerned antidote as per order. এরপর আসছি যে এন অ্যাসিটাইল সিস্টেম, যেটা হচ্ছে আমাদের দেওয়া হয় অ্যান্টিডোট অফ পিসিএম পয়জনিং, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গিভ অ্যাসিটাইল সিস্টিন 150 mg পার, অত ডোজটা না মনে রাখলেও চলবে, ঠিক আছে। ইফ দ্য সিরাপ ফর্ম ইজ ইউজ দেন প্রিভিয়াসলি অ্যাসেস দ্য অ্যাক্টিভেটেড চারকোল শুড নট বি ইউজড, ঠিক আছে। যদি সিরাপ ফর্মে দিই তাহলে অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু দেখতে হবে যে আগে এটা ইউজ করা হয়নি তো, বিকজ ইট বাইন্ড দ্য এন অ্যাসিটাইল সিস্টেম আর মে এফেক্ট দ্য অ্যাবজর্পশন। তাহলে ও এন অ্যাসিটাইল সিস্টেমটাকেও বাইন্ড করে ওটাকেও বের করে দিতে পারে, ঠিক আছে। If the activated charcoal is given, then use the IV route for antidote administration. যদি চারকোল দেওয়া হয়ে যায় তাহলে আমরা IV রুটে জেনারেলি প্রেফার করি অ্যান্টিডোটটা অ্যাডমিনিস্টার করতে। Increase the excretion of the drugs. Diuretics can be used to increase the excretion of the drugs. Note হচ্ছে acetyl system because severe bronchospasm in some cases. If it occurs, the infusion should be ceased and salbutamol administered. মানে কিছু কিছু কেসে হচ্ছে অ্যাসিটাইল সিস্টেমটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম করে দিতে পারে, ওই জন্য যদি এরকম দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ওটা ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে সালবুটামলটা অ্যাডমিনিস্টার করা যেতে পারে। হাইড্রক্সিকোবালামিন হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ অ্যান্টিডোট অফ পিসিএম পয়জনিং। এরপর কিছু কিছু থেরাপিউটিক ড্রাগ লেভেল আছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিগক্সিনটা মাথায় রাখা 0.5 থেকে 2 mg per ml, ঠিক আছে। আর 2 এর বেশি হলে সেটা হচ্ছে টক্সিক রেঞ্জ। লিথিয়ামটা খুব ইম্পর্টেন্ট 0.6 থেকে 1.2। ভ্যালপ্রোইক অ্যাসিড, কার্বামাজেপিন অতটা ইম্পর্টেন্ট নয়। ফিনাইডোয়াইনটা মনে রাখতে পারো 10 to 20 mcg per ml, ঠিক আছে। তারপর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মেনলি এগুলোই আছে। ডিগক্সিনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিগক্সিন আর লিথিয়াম। ভালপ্রয়িক অ্যাসিড, কার্বামাজেপিনটা চাইলে মনে রাখতে পারবো, কার্বামাজেপিনটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর হচ্ছে অ্যান্টিডোটগুলো, ঠিক আছে। এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাসিটামিনোফেনের ক্ষেত্রে হচ্ছে এন অ্যাসিটাইল সিস্টিন যেটা বললাম। বেনজোডায়াজেপিনের ক্ষেত্রে ফ্লুমাজেনিন দিয়ে থাকি। সায়ানিড পয়জনিংয়ে মিথিলিন ব্লু। ডিজিটালিস অ্যান্ড ডিগক্সিন ইমিউনোফ্যাব। ইথাইলিন পয়জনিংয়ে হচ্ছে ফোমেপিজল। হেপারিন অ্যান্ড এনক্সাপাইরিনের ক্ষেত্রে হচ্ছে প্রোটামিন সালফেট, ঠিক আছে। হেপারিনে আমরা প্রোটামিন সালফেট দিয়ে থাকি, আর ওয়ারফারিনে আমরা যেটা দিয়ে থাকি হচ্ছে ভিটামিন কে, ফাইটোনাডিয়াম, ঠিক আছে। আর হচ্ছে আয়রনে ডেফোরাক্সামিন পড়লাম। লিডে হচ্ছে সাক্সিমার। ম্যাগনেসিয়াম সালফেটে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। আর ওপিওয়েডে ন্যালোক্সোন, ঠিক আছে। এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন আমরা আসছি যে অ্যাসপিরিন পয়জনিং। অ্যাসপিরিন ইজ অলসো নোন অ্যাজ অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড। অ্যাসপিরিন পয়জনিং মে বি অফ 2 types. অ্যাকিউট পয়জনিং, যদি অ্যাসপিরিন টেকিং 300 to 500 mg per kg ইন সিঙ্গল টাইম। আর ক্রনিক পয়জনিং মানে হচ্ছে গ্রেটার দেন 100 mg per kg ফর মোর দ্যান 2 days. ইনিশিয়াল সাইন অ্যান্ড সিমটম নজিয়া, ভমিটিং, হেডেক, ম্যালেজ অ্যান্ড ডায়াফোরেসিস। লেটার যে সাইন অ্যান্ড সিমটমগুলো সেগুলো হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস বিকজ অ্যাসপিরিন ইজ অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। এটা হচ্ছে লেটেন্ট সাইন অ্যান্ড সিমটমস, মানে যেটা হচ্ছে অতটা দেখতে পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু এগুলো থাকে। ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হচ্ছে হাইপোনাট্রিমিয়া হবে, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে। টিনিটাস, ডিজিনেস, ডিস্টারবেন্স অফ হিয়ারিং অ্যান্ড ভিজন, ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি, লেট সাইন, অলিকিউরিয়া, কনফিউশন, ডিক্রিজ কনসিয়াস লেভেল অ্যান্ড ডিসওরিয়েন্টেশন, সিজার অ্যান্ড কোমা ডিউ টু সিএনএস ইনভলভমেন্ট। নার্সিং কেয়ার কি? গোল অফ দ্য থেরাপি টু ডিক্রিজ দ্য absorption of the poison, induce vomiting, gastric lavage and activated charcoal. A specific antidote is not available for that, only symptomatic treatment can be used. Antiemetics for nausea and
and vomiting, frequent measurement of urine output, urine pH and serum potassium should be performed every 2 to 4 hours. Usually sodium bicarbonate, NaCO3 and vitamin K are considered as antidote of aspirin. Sodium bicarbonate আর ভিটামিন কেটা হচ্ছে অ্যাসপিরিনের অ্যান্টিডোট হিসেবে কনসিডার করা হয়। NaCO3 given to correction of metabolic acidosis-টা কারেক্ট করার জন্য ওই সোডিয়াম বাইকার্বনেটটা আমরা দিয়ে থাকি। ভিটামিন কে অ্যাডমিনিস্টার টু প্রিভেন্ট দ্য ব্লিডিং। ঠিক আছে, দুটো আলাদা আলাদা কারণে, ওই জন্য দুটোকে আমরা অ্যান্টিডোট বলি। IV fluids to correct dehydration and electrolyte imbalances to keep diuretics for excretion. Symptomatic treatment may be initiated. If the patient condition does not improve, then hemodialysis can be used according to the doctor order. এরপর আমরা আসছি লিড পয়জনিং। লিড ইজ এ মেটাল অ্যান্ড এক্সেস accumulation of lead in the body. It is also known as plumbism. Very important. Plumbism কাকে বলে? যদি এক্সেসিভ অ্যাকামুলেশন হয়ে যায়। নর্মাল ভ্যালু অফ লিড ইন দ্য বডি হচ্ছে less than 5 mcg per dl. If the normal value increase হচ্ছে greater than 10 mcg per dl, then it is considered as lead poisoning. Route of exposure, food, water, air, transplacentally or organs affected in lead poisoning কি কি না? বোন, টিথ, RBC, CNS. বোনে কি হয়? become weak and fracture may occur due to deposition of lead in bones. ডিপোজিশন হয়ে যাওয়ার কারণে হচ্ছে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। ইনস্টিড অফ ক্যালসিয়ামের জায়গায় লিডটা ডিপোজিট হয়ে যায়। ঠিক আছে, টিথে হচ্ছে ডিসকারেশন অফ দ্য টিথ মে অকার্স, RBC ডিক্রিজ RBC প্রোডাকশন অ্যান্ড অ্যানিমিয়া উইল বি অকার্ড। ঠিক আছে, আর হচ্ছে RBCতে পড়লাম। এরপর হচ্ছে CNS, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড ইরিভার্সিবল এফেক্টস অ্যাপিয়ার অন দ্য CNS এ খুব ডেঞ্জারাস একটা এফেক্ট আমরা দেখতে পাই। এরপর হচ্ছে ডায়াগনোসিস কি? কনফার্মেটরি ডায়াগনোসিস অফ লিড পয়জনিং ইজ সিরাম লিড লেভেল Barton's line, very important, is known as the Bartonian line, is a clinical sign found in patient with chronic lead poisoning. It is very thin black blue line visible along the margin of the gums at the base of the teeth. মানে টিথের বেসে হচ্ছে মার্জিন অফ দ্য গামসে হচ্ছে আমরা একটা ব্ল্যাক ব্লু লাইন দেখতে পাই, যেটাকে আমরা বলি বার্টনস লাইন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফিচার অফ দ্য লিড পয়জনিং। অনেক সময় এটা নিয়ে ইমেজ বেস কোয়েশ্চেনও আসে। ঠিক আছে, এরিথ্রোসাইট প্রোটোপরফাইরিন টেস্ট, নর্মাল ভ্যালু 35 mcg, হায়ার ভ্যালু ইন্ডিকেটেড। এত কিছু মনে রাখার এখানে দরকার নেই। নার্সিং কেয়ার কি? ইফ দ্য সিরাম লিড লেভেল ইজ 10 to 19 mcg per dl, then hospitalization is not required. Only patient treated by symptomatically. If the serum lead level is greater than 20 mcg per dl, then hospitalization is required and antidote should be given. অ্যান্টিডোট কি? ফার্স্ট চয়েস হচ্ছে ক্যালসিয়াম ডাইসোডিয়াম, যেটা হচ্ছে EDTA। সেকেন্ড চয়েস হচ্ছে ডাইমার ক্যাপ্রল, ইট ইজ অলসো নোন অ্যাজ BAL, ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। ইট ইজ ইউজ ফর দ্য টাইপ অফ লিড পয়জনিং। তাহলে প্রথমে হচ্ছে EDTA, যেটা ক্যালসিয়াম ডাইসোডিয়াম EDTA। সেকেন্ড চয়েস হচ্ছে ডাইমার ক্যাপ্রল। থার্ড চয়েস সিলেশন থেরাপি। ঠিক আছে, ইউনিভার্সাল যেটা অ্যান্টিডোট। অ্যাভয়েড দ্য ইউজ অফ ডাইমার ক্যাপ্রল ইফ দ্য পেশেন্ট হ্যাজ অ্যালার্জি টু পিনাট। যদি পিনাটসে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ডাইমার ক্যাপ্রল ইউজ করা হয় না। পারফর্ম LFT RFT বিফোর অ্যান্টিডোট অ্যাডমিনিস্ট্রেশন। অলওয়েজ কিন্তু LFT RFT পারফর্ম করতে হয়, কারণ কি? বিকজ লিড এক্সক্রিটেড বাই দ্য কিডনিজ দ্বারা এক্সক্রিটেড হয়, ওই জন্য। এরপর হচ্ছে মেনটেন অ্যাপ্রোপ্রিয়েট হাইড্রেশন লেভেল ফর অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট। ইফ দ্য সিরাম লেভেল ইজ গ্রেটার দেন 70 mcg per dl, then it is a medical emergency and should be treated as soon as possible. ঠিক আছে, তারপরে সিভিয়ারিটির জন্য এগুলো দেওয়া আছে, অতটা এগুলো ইম্পর্টেন্ট নয় আলাদা আলাদা করে মনে রাখা। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অর্গানোফসফেট পয়জনিং বা হচ্ছে OP পয়জনিং যেটা বলি। এটা হচ্ছে ইনজেকশন অফ ইনসেকটিসাইড ক্যান কজ অর্গানোফসফেট পয়জনিং। অর্গানোফসফেট ইজ অলসো নোন অ্যাজ অ্যান্টিকোলিনস্টেরয়েডস। ঠিক আছে, due to excessive ingestion of organophosphate, acetylcholine level increase and parasympathetic nervous system become stimulated. Sign and symptom কি? vomiting, diarrhea, bradycardia, hypotension, increased peristalsis will produce diarrhea. ঠিক আছে, এক্সেসিভ সালাইভেশন, ল্যাক্রিমেশন হবে। তারপর হচ্ছে পিউপিল কনস্ট্রিকশন হবে, মিউসিস ভেরি ইম্পর্টেন্ট, আর মাসেল উইকনেস, ব্রঙ্কোস্পাজম অ্যান্ড পালমোনারি ইডিমা, ইউরিনারি ইনকন্টিনেন্স। নার্সিং কেয়ার কি? ফার্স্ট প্রায়োরিটি ডিক্রিজ দ্য অ্যাবসর্পশন অফ দ্য কেমিক্যাল by induced vomiting, gastric lavage by activated charcoal. Assess all vital signs. Give first priority to airway assessment. Poisoning may occur with skin exposure or inhalation as well as with oral ingestion.
দ্য স্পেসিফিক অ্যান্টিডোট ইজ অ্যাট্রোপিন অ্যান্ড ভেরি লার্জ ডোসেস মে বি রিকোয়ার্ড। ঠিক আছে, এটা স্পেসিফিক অ্যান্টিডোটটা কি না হচ্ছে অ্যাট্রোপিন, আর অনেক লার্জ ডোজ কিন্তু দরকার হয়। টু গিভ অ্যান্টিডোট অফ চয়েস ফর অর্গানোফসফেট পয়জনিং ইজ অ্যাট্রোপিন সালফেট, অলরেডি পড়লাম। অ্যান্ড ফর বেটার রেজাল্ট it may give in conjunction with pralidoxim or injection PAM। ঠিক আছে, অ্যাট্রোপিনটা দেওয়া যেতে পারে, আর তার সাথে সাথে প্রালিডক্সিমটা দিলে হচ্ছে আমরা আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। অ্যাট্রোপিন will not reverse muscle weakness, so intubation and mechanical support of ventilation may be required। কারণ কি মাসেল উইকনেস হতে হতে কি হয় যে রেসপিরেটরি মাসেলটা উইক হয়ে যায়, তারপরে হচ্ছে ব্রিদিং প্রবলেমস আছে, ওই জন্য আগে ভেন্টিলেশন বা হচ্ছে তোমার ইনটিউবেশন করা হয়। এবার হচ্ছে প্রালিডক্সিম which is an acetyl cholinesterase reactivator may also be helpful in particularly if administered in conjunction with atropine। Treatment in adult, atropine হচ্ছে 3 mg IV every 5 to 15 minutes until atropinization achieved। atropinization মানে কি, যতক্ষণ না হচ্ছে আমাদের অ্যাট্রোপিনটা তো হচ্ছে আমাদের অ্যান্টিকোলিনার্জিক, তাহলে যতক্ষণ না অ্যান্টিকোলিনার্জিক যে এফেক্টগুলো আছে সেগুলো যতক্ষণ না দেখতে পাবো, যেমন হচ্ছে ড্রাই মাউথ, ট্যাকিকার্ডিয়া, পিউপিলারি ডাইলিটেশন, মানে যেগুলো সিমটমগুলো ওপি পয়জনিংয়ের পড়লাম তার উল্টোটা পাবো। ঠিক আছে, সেই সিমটমগুলো যতক্ষণ না আসছে, উল্টো সিমটমগুলো, ততক্ষণ না আমরা হচ্ছে 5 থেকে 15 মিনিট ছাড়া ছাড়া হচ্ছে অ্যাট্রোপিন অ্যাডমিনিস্টার করবো। দেয়ার ইজ নো ম্যাক্সিমাম ডোজ, হাউএভার 20 to 30 mg মে বি রিকোয়ার্ড। কোনো ম্যাক্সিমাম ডোজ নেই, তাও হচ্ছে আমরা দেখে মানে ম্যাক্সিমাম পেশেন্টে দেখা গেছে যে 20 থেকে 30 mgটা হচ্ছে রিকোয়ার্ড, তার থেকে বেশি হচ্ছে লাগে না। Injection pralidoxim 1 gram intravenously over 30 minutes and repeat every 12 hours if symptoms persist। Treatment in children কি, ইঞ্জেকশন অ্যাট্রোপিন 1.2 mg IV। চিলড্রেনের ক্ষেত্রে একটু ডোজটা কম, 1.2 mg, এতটা মনে রাখলেও চলবে। ঠিক আছে, এই চিলড্রেনেরটা আমি স্কিপ করছি, এতটা লাগে না, অ্যাডাল্টেরটা যদি মনে রাখতে পারো সেটাই এনাফ। নোট হচ্ছে ফার্দার ডোজেস অফ অ্যাট্রোপিন মে বি নিডেড ফর 24 to 48 hours আফটার এক্সপোজার। ঠিক আছে, এরপর আমরা আসছি যেটা হচ্ছে ওপিওয়েড পয়জনিং। এটা হচ্ছে ওপিওয়েড মানে কি, যেগুলো ওপিওয়েড ড্রাগ আছে সেগুলো যদি এক্সেসিভ লেভেলে কনজিউম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ওপিওয়েড পয়জনিং আছে, যেমন হচ্ছে কোডিন, হিরোইন, পেথিডিন, মরফিন, মিথাডোন, এগুলো। These drugs cause depression of the conscious state and hypoventilation, মানে রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে যাবে। মেনটেন দ্য এয়ারওয়ে অ্যান্ড অ্যাডিকুয়েট ভেন্টিলেশন। স্পেসিফিক অপিওয়েড অ্যান্টিডোট যেটা আমরা পড়লাম যেটা হচ্ছে নালোক্সোন। Give naloxone 0.4 mg intravenously or intramuscularly and repeat in 5 minutes if necessary to maximum of 2 mg। ঠিক আছে, 0.4 mg থেকে স্টার্ট করতে হবে, 5 মিনিট ছাড়া ছাড়া রিপিট করতে হবে, আর এটার ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 2 mg। এটার ডোজটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, তাছাড়া not required। Failure to respond to a dose of 2 mg of naloxone is an indication that the depression of conscious state is not due to the opiate ingestion alone. Other possible causes should be ruled out। মানে যদি 2 mg দিয়েও হচ্ছে দেখছি যে রেসপন্ড করছে না পেশেন্ট, তখন ধরবো যে কোনো একটা আদার কজেও আছে, তার জন্য হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে। ঠিক আছে, naloxone may induce pulmonary edema। naloxone দিলে হচ্ছে পালমোনারি ইডিমা পেশেন্টের হয়ে যেতে পারে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে হাইড্রোকার্বন পয়জনিং। হাইড্রোকার্বন কি কি না, কেরোসিন, পেট্রোল, ডিজেল অ্যান্ড অল টাইপ অফ পেট্রোলিয়ামস। Hydrocarbon cause irritation of the GI tract, which common symptom being abdominal pain, vomiting and diarrhea. Their most dangerous toxic effect occurs when they are aspirated into the lungs, causing a chemical pneumonitis. This may occur either during the primary ingestion or when the patient subsequently vomits। ঠিক আছে, তাহলে মোস্ট ডেঞ্জারাস যে সাইড এফেক্টগুলো সেটা হচ্ছে যখন লাংসে যদি অ্যাসপিরেট হয়ে যায়, মানে লাংসেও যদি ওই হাইড্রোকার্বনসটা চলে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে কেমিক্যাল নিউমোনাইটিস করে দেয়। ঠিক আছে, এটা সব থেকে ডেঞ্জারাস টক্সিক এফেক্ট। এরপর হচ্ছে মানে ভমিট করার সময়তেও অনেক সময় অ্যাসপিরেট হয়ে যেতে পারে, বা হচ্ছে প্রাইমারি ইনজেকশনও লাংসে হয়ে যেতে পারে নোজ দিয়ে। ঠিক আছে, সো ইন্ডিউসিং ভমিটিং অ্যান্ড গ্যাস্ট্রিক লেবার শুড নট বি পারফর্মড ইন কেস অফ হাইড্রোকার্বন পয়জনিং অ্যাজ দেয়ার আর হায়ার রিস্ক অফ অ্যাসপিরেশন উইচ মে কজ কেমিক্যাল নিউমোনাইটিস। ওই জন্য কখনোই কিন্তু গ্যাস্ট্রিক লেবাস করবো না। এটা তো একে তো কোরোসিভ বটেই, তার জন্য তো করবোই না, তাছাড়াও হচ্ছে এটা যেটা মোস্ট ইম্পর্টেন্টলি যেটার একটা মোস্ট ডেঞ্জারাস টক্সিক এফেক্ট কেমিক্যাল নিউমোনাইটিস যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, ওই জন্য কখনোই কিন্তু আমরা
এটা হচ্ছে গ্যাস্ট্রিক লাভাজ করব না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Hydrocarbon are not absorbed by activated charcoal, so it should not be given, or activated charcoal is contraindicated in case of hydrocarbon poisoning. বুঝা গেছে? এরপর হচ্ছে পেশেন্ট হু হ্যাভ এনি সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যাসপিরেশন নিউমোনাইটিস, যেটা হচ্ছে ফিভার থাকতে পারে, কাফ, ডিসনিয়া, উইজ, শুড বি গিভেন অক্সিজেন, অ্যাডমিটেড ফর অবজারভেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক্স শুড বি কনসিডার। পেশেন্ট উইথ সিভিয়ার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া মে নিড ইন্ট্রাভেনাস হাইড্রেশন। দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যান্টিডোট ফর দিস কেমিক্যালস। এরপর হচ্ছে অ্যালকালি ইনজেকশন, যেটা হচ্ছে ব্লিচ বা হচ্ছে ড্রেন ক্লিনার। দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যান্টিডোট ফর অ্যালকালি পয়জনিং। Gastric decontamination is not indicated in alkali ingestion and vomiting should be avoided. ঠিক আছে, অ্যালকালি ইনজেকশন মানে কীগুলো বলতো, ওই ব্লিচ বা হচ্ছে ওই ড্রেন ক্লিনার যেগুলো, সেগুলো। এটারও ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক অ্যান্টিডোট নেই। আর হচ্ছে গ্যাস্ট্রিক ডিকন্টামিনেশন ইজ নট ইন্ডিকেটেড, মানে এখানেও কিন্তু ওই গ্যাস্ট্রিক লাভাজ করা যায় না। ঠিক আছে, কারণ কি এটাও এরকম টাইপেরই অনেকটা কোরোসিভ একটা ব্যাপার তো, কেমিক্যাল, তো ওই জন্য। এরপর হচ্ছে দ্য ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ অনলি, ইনজেকশন অফ অ্যালকালিন সাবস্টেন্সেস কজ ড্যামেজ টু দ্য ওরোফ্যারিংস অ্যান্ড ইসোফেগাস। Household bleach is not a very strongly alkaline substance, is unlikely to cause serious injury. This patient need only symptomatic treatment with intravenous fluid, মানে সিমটোমেটিক্যালি ম্যানেজ করা যায়। স্ট্রঙ্গার অ্যালকালি যেমন ড্রেন ক্লিনার, এগুলো হচ্ছে সিভিয়ার কেমিক্যাল বার্ন হচ্ছে কজ করে দিতে পারে। ঠিক আছে, ইনক্লুডিং ARB obstruction আর oropharyngeal or gastric perforation. These patients should be admitted for rehydration and consideration of upper GI endoscopy to determine the extent of the damage. এরপর আমরা আসছি কার্বন মনোক্সাইড পয়জনিং। দিস ওডারলেস অ্যান্ড কালারলেস গ্যাস কম্পিটস উইথ অক্সিজেন ফর দ্য বাইন্ডিং সাইটস অন দ্য হেমোগ্লোবিন মলিকিউল। ঠিক আছে, কার্বন মনোক্সাইডটা একটা ওডারলেস আর কালারলেস গ্যাস, আর এটা সবসময় অক্সিজেনের সাথে কম্পিট করে ওই হেমোগ্লোবিন বাইন্ডিং সাইটটাতে। মানে যদি কার্বন মনোক্সাইড বেড়ে যায় তাহলে এটা আগে গিয়ে হচ্ছে বাইন্ড করে নেবে হেমোগ্লোবিনের সাথে অক্সিজেনগুলোকে হাঁটিয়ে। ঠিক আছে, ইট ইজ প্রডিউসড ডিউরিং ইনকমপ্লিট বার্নিং অফ অর্গানিক মেটাল সাচ এস ফ্রম মোটর ভেহিকলস, heaters or cooking equipment that run on carbon-based fuels. Carbon monoxide primarily causes adverse effects by combining with hemoglobin to form carboxyhemoglobin, preventing the blood from carrying oxygen and expelling carbon dioxide, যেটা হচ্ছে carbaminohemoglobin. Toxic effects include headache, nausea, confusion, chest pain, coma, seizure, and cardiac arrhythmias. Treatment for symptomatic patient is with 100% oxygen for at least 12 hours. মানে যে পেশেন্টগুলো সিমটোমেটিক আছে, যাদের এরকম টক্সিক এফেক্টগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা পুরো 100% অক্সিজেনে একদম 12 ঘন্টা পেশেন্টকে দিই, যাতে করে আবার ওই কার্বন মনোক্সাইডগুলো রিমুভ হয় হিমোগ্লোবিন থেকে। ঠিক আছে, এটা হচ্ছে হাইপারবারিক অক্সিজেন থেরাপি। এই যে HBOT মানে একদম 100% অক্সিজেন যদি দেওয়া হয় সেটাকে আমরা হাইপারবারিক অক্সিজেন থেরাপি বলে থাকি। এই টার্মটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর সেটা মনে রাখা। এরপর হচ্ছে আমরা আসবো প্যারাকুয়েট পয়জনিং। সেটা আমি বললাম যে একটা হার্বিসাইড। প্যারাকুয়েট ইজ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অফ গ্রামাক্সো, a toxic chemical that is widely used as a herbicide, plant killer, primarily for weed and grass control. Paraquat poisoning extremely serious, even few millimeters of concentrated paraquat can be fatal. ঠিক আছে, একটু মানে কিছুটা অ্যামাউন্ট, অনেক কম অ্যামাউন্ট খেলেও কিন্তু এটা এক্সট্রিমলি ফেটাল, মানে পেশেন্টটা মারা যেতে পারে। রিপিট ট্রিটমেন্ট এসেনশিয়াল উইদিন 4 hours, একদম 4 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট করতে হয়। সার্টেনলি নো লঙ্গার দ্যান 12 hours, আর 12 hours পরে কিন্তু ট্রিটমেন্ট পসিবলই নয়, মানে যে ক্ষেত্রে পেশেন্টটা কিন্তু মারা যায়। হাওয়েভার ট্রিটমেন্ট মাস্ট নট বি উইথহেল্ড বিকজ আ লঙ্গার পিরিয়ড হ্যাজ ইলাপসড। কিন্তু ট্রিটমেন্টটা উইথহেল্ড করা উচিত নয়, যখনই পেশেন্ট এসছে তখনই তাকে ট্রিটমেন্ট আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করবো। অল কেসেস শুড বি অ্যাডমিটেড ফর ক্লোজ ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মনিটরিং। ইন প্যারাকুয়েট পয়জনিং দেয়ার ইজ নো এনি স্পেসিফিক অ্যান্টিডোট, বাট ফুলার সান, যেটাকে ব্লিচিং ক্লে অলরেডি বললাম, ইজ কনসিডার অ্যাজ অ্যান এফেক্টিভ অ্যান্টিডোট কম্পেয়ার টু অ্যাক্টিভ ড্রাগ। Administration of excessive oxygen should be avoided because it may worsen paraquat toxicity. এখানে কিন্তু আমরা কখনোই এক্সেসিভ অক্সিজেন অ্যাডমিনিস্টার করবো না ইন কেস অফ প্যারাকুয়েট টক্সিসিটি। তাহলে এটা কিন্তু কনফিউশন, মানে আমরা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন 100% অ্যাডমিনিস্টার করবো, কিন্তু প্যারাকুয়েট যদি থাকে সেটা কিন্তু করবো না। তাহলে এটাকে কিন্তু আমাদের মাথায় বসিয়ে নিতে হবে এই জিনিসটা। এটা কিন্তু কনফিউজ করার জন্য দিতে পারে, অনেক সময় এসছে, Norcet 5-এও এটা এসছে। ঠিক আছে, গ্যাস্ট্রিক ল্যাভাজ মে বি বেনিফিশিয়াল ইন ইনিশিয়াল পিরিয়ড টু ওয়াশ আউট দ্য সাবস্ট্যান্সেস ফ্রম দ্য স্টোমাক। গিভ 120 গ্রাম অফ ফুলার্স আর্থ মিক্সড উইথ 800, অতটা
ডোজটা ইম্পর্টেন্ট নয়, তো এটাকে আমি স্কিপ করছি। ফুলার্স আর্টটা দেওয়া হয়, সেটা মনে রাখলেই হবে। এই যে repeated administration of Fuller's salt are monitored until the stools are seen to contain Fuller's salt. It may take between 4 to 6 hours after the administration of the purgative. মানে অনেকক্ষণ ধরে আর কি অ্যাডমিনিস্টার করতে হয়, যতক্ষণ না আমরা স্টুলে ফুলার সার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্লোজ ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মনিটরিং ইজ নেসেসারি। ডিলে দ্য ইউজ অফ অক্সিজেন অ্যাটলিস্ট 48 আওয়ার্স পর্যন্ত কিন্তু অক্সিজেন ইউজটাকে ডিলে করতে হবে, অ্যাজ ইট এনহ্যান্সেস দ্য টক্সিসিটি অফ প্যারাকুয়েট। খুবই ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা। জেনারেলি সাপোর্টিভ ম্যানেজমেন্ট বা মেজার্স মে বি ইনক্লুড ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যাসপিরেশন, নিউমোনিয়া অ্যান্ড কেয়ার অফ মাউথ অ্যান্ড থ্রোট আলসার্স। এরপর হচ্ছে আমাদের আর্সেনিক পয়জনিং। ইট ইজ আ মেডিকেল কন্ডিশন দ্যাট অকার্স ডিউ টু দ্য এলিভেটেড লেভেলস অফ আর্সেনিক ইন দ্য বডি। আর্সেন ইজ আ কালারলেস ফ্লেমেবল নন ইরিটেটিং টক্সিক গ্যাস উইথ আ মাইল্ড গার্লিক ওডার, ঠিক আছে। আর্সেনিকের হচ্ছে একটা গার্লিক ওডার থাকে, অনেক সময় স্মেলটা নিয়েও কোশ্চেন আসতে পারে। ইফ আর্সেনিক পয়জনিং অকার্স ওভার আ ব্রিফ পিরিয়ড অফ টাইম, সিমটমস মে ইনক্লুড ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, এনসেফালোপ্যাথি অ্যান্ড ওয়াটার ডায়রিয়া দ্যাট কন্টেন্স ব্লাড। যেগুলো সব যে পয়জনিংগুলো আছে সেগুলোতে যেগুলো কমন সিমটম, আমরা ভমিটিং, অ্যাবডোমিনাল পেন এগুলো কিন্তু দেখতেই পাবো। আর সিএনএসে গেলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এনসেফালোপ্যাথি দেখতে পাই। এগুলো কিন্তু কমন সিমটম সবগুলোর ক্ষেত্রে। লং টার্ম এক্সপোজার ক্যান রেজাল্ট ইন থিকেনিং অফ দ্য স্কিন, ডার্কার স্কিন, অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, হার্ট ডিজিজ, নামনেস অ্যান্ড ক্যান্সার। দ্য মোস্ট কমন রিজন ফর লং টার্ম এক্সপোজার ইজ কন্টামিনেটেড ড্রিঙ্কিং ওয়াটার। অনেক সময় আর্সেনিক আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে থাকে, ঠিক আছে। ওই জন্য হচ্ছে লং টার্ম যদি কোনো ড্রিঙ্কিং ওয়াটারে আর্সেনিক থাকে আর সেটা হচ্ছে পেশেন্ট কনজিউম করেই যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর্সেনিক পয়জনিং হওয়ার চান্স থাকে। আর এটা কিন্তু খুব কমন রিজন, মোস্ট কমন রিজন। গ্রাউন্ড ওয়াটার মোস্ট অফেন becomes contaminated naturally. However, contamination may also occur from mining, agriculture and other sources. Recommended level of arsenic in water are less than 1050 microgram per liter, ঠিক আছে। এরপর আমরা আসছি প্রিভেনশন ইজ বাই ইউজিং ওয়াটার দ্যাট ডাজ নট কন্টেন হাই লেভেল অফ আর্সেনিক। ক্রনিক ইনজেকশন অফ লোয়ার লেভেল অফ আর্সেনিক কজেস ভিজিবল চেঞ্জেস ইন দ্য স্কিন, টিপিক্যালি স্পটেড হাইপার পিগমেন্টেশন, ডার্ক এরিয়াস উইচ ইজ ইন রেন ড্রপ অ্যাপিয়ারেন্স। ভেরি ইম্পর্টেন্ট সিমটম, মানে এটা হচ্ছে আমাদের ক্রনিক যদি লোয়ার লেভেল অফ আর্সেনিক ইনজেস্ট করে কোনো পেশেন্ট, তাহলে ভিজিবলি স্কিনে চেঞ্জেস দেখতে পাই, ঠিক আছে। ওই স্পটেড হাইপার পিগমেন্টেশন হয়, যেটা ডার্ক এরিয়াস উইচ ইজ অলসো নোন অ্যাজ রেন ড্রপ অ্যাপিয়ারেন্স। আর একটা হচ্ছে মিজ লাইন, ঠিক আছে। এটাও হচ্ছে শো আ 1 to 2 mm ওয়াইড ট্রান্সভার্স হোয়াইট ব্র্যান্ডস অ্যাক্রস দ্য ফিঙ্গার নেলস প্রেজেন্ট 4 to 6 weeks আফটার এক্সপোজার। ওই ফিঙ্গার নেলসে হচ্ছে হোয়াইট ওই রকম হচ্ছে লাইন দেখতে পাবো, সেটাকে আমরা মিজ লাইন বলি, যেটা হচ্ছে আর্সেনিক পয়জনিংয়ের ক্ষেত্রে কমন। তাহলে এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গ্যাংগ্রিন অফ এক্সট্রিমিটিস অলসো সিন উইচ ইজ নন অ্যাজ ব্ল্যাক ফুট ডিজিজ। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। আর্সেনিক টক্সিসিটি ইজ আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন আর mandates excessive treatment with particular attention to fluid resuscitation, blood pressure support and cardiac monitoring. Patient requiring hospitalization should be in the ICU for advanced life support monitoring. Chelation therapy has been shown to improve outcomes if started in minutes to hours after arsenic exposure. Dimercaprol, also known as BAL, was previously the most frequently recommended chelating agent for arsenic. Hair is preserved in arsenic poisoning for analysis, ঠিক আছে। অ্যানালাইসিস করার জন্য হেয়ারটাকে প্রিজার্ভ করা যেতে পারে। ডাইমারক্যাপ্রলটা মনে রাখলেই হবে এখানে। মাস্ট রিমেম্বার কি, কল দ্য পয়জন কন্ট্রোল সেন্টার ইন কেস অফ এমার্জেন্সি সিচুয়েশন। ডু নট ইন্ডিউস ভমিটিং। এই পয়জন অ্যাসিড লাইক কোরোসিভ যদি হয় সেগুলোকে কিন্তু কখনোই ভমিটিং ইন্ডিউস করা যাবে না, যেটা অলরেডি বললাম, কারণ কি সেটা হচ্ছে জিআই ট্র্যাক্টও ড্যামেজ করে দিতে পারে, ঠিক আছে। অ্যাডমিনিস্টার অ্যাক্টিভেটেড চারকোল 1 gram per kg of body weight if possible within 1 hours of ingestion. It can be effective within 4 hours of ingestion. মানে 4 ঘন্টার মধ্যে যদি অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া যায় সেক্ষেত্রে ওটা মানে এফেক্টিভ হবে, তাছাড়া কিন্তু না। প্রিভেন্ট অ্যাসপিরেশন ওয়েন ভমিটিং। আর ভমিটিংয়ের সময় অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করতে হবে। এই যে ডিফারেন্ট মেটালিক পয়জনিং অ্যান্ড দেয়ার এফেক্ট অফ হ্যান্ড অ্যান্ড স্কিন। কপারে হচ্ছে জন্ডিস স্কিন, গ্রিন পার্পল লাইন অন গামস, ঠিক আছে। আর্সেনিংয়ে আমরা বললাম রেন ড্রপ পিগমেন্টেশন, ব্ল্যাক ফুট ডিজিজ এগুলো। মিজ লাইনটাও পড়লাম। মার্কারিতে ব্লু ব্ল্যাক লাইন অন গামস, নেক্রোসিস, জ নেক্রোসিস, লুজেনিং অফ টুথ, ব্রাউন ডিপোজিট অফ অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল,
ব্রাউন ডিপোজিট দেখতে পাওয়া যায়, বা হচ্ছে ডাইনিয়া, যেটাকে পিঙ্ক ডিজিজ বলা হয়, ঠিক আছে। লিডে হচ্ছে ব্লু স্টিপ বার্ডোনিয়া লাইন অন গামস, ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে পয়জনিং অফ অর্গান, পয়জনিং অ্যান্ড অর্গান প্রিজার্ভড, এগুলো দরকার নেই, ঠিক আছে, বাদ দাও এই চোখটা। এবার চাইল্ডহুড পয়জনিংয়ে খুব কমন যেটা অ্যাসিটামিনোফেন হচ্ছে, বাচ্চা যদি থাকে অ্যাসিটামিনোফেন ইনজেস্ট করে নেয়, ঠিক আছে। ওরা তো বোঝে না, মেডিসিন থাকলেই হচ্ছে খেয়ে মানে খেয়ে নেয় আর কি। তো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিটামিনোফেন পয়জনিংটা হচ্ছে কমন। হাইড্রোকার্বন হতে পারে কস্টিক, আয়রন, লিড, ইনসেকটিসাইড, এগুলো, ঠিক আছে। অলরেডি আমরা সিমটম এগুলো সবই পড়েছি, আর রিপিট এখানে পড়ছি না। এরপরে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও। যদি কোনো প্রবলেম থাকে ডু রাইট ইন দ্য কমেন্ট, ঠিক আছে। তো আজকে আমরা ব্লাডটা পুরোটা কমপ্লিট করলাম, ঠিক আছে। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস, প্লিজ ডু লাইক, share and subscribe to my channel for more such content and updates. So goodbye, thank you.